আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন যে সরকারের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে এই সরকারই নির্বাচনকালীন সরকারের ভূমিকা পালন করবেন, আপনারা এইটাতে সন্তুষ্ট কিনা, নাকি আপনারা সরকারে কোনো অন্তর্ভুক্তি বা বিয়োজন চান? না, আমাদের বক্তব্য হলো যে বর্তমান যে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আপনি নির্বাচনকালীন সরকারও বলতে পারেন। এই সরকারের নেতৃত্বেই আগামী নির্বাচন তো হবে। এখানে সংযোজন বিয়োজনের কথা অনেকেই বলেছে, কিন্তু আমাদের বক্তব্য হলো সরকার তার চরম নিরপেক্ষতা, তার শ্রেষ্ঠ নিরপেক্ষতা দেখাবে। অতএব সরকারের ভিতরে বর্তমান যে উপদেষ্টারা আছে তাদের যোজন বা বিয়োজনের কথা আমরা এখনো বলিনি। আমরা চাই যে তারা একটা নিরপেক্ষতা দেখাক। তবে প্রশাসনের যে পদায়ন, যে বদলি, যে নিয়োগগুলো হচ্ছে, বা যে আপনার নির্বাচনকে সামনে রেখে এইগুলো নিয়ে কিন্তু আমরা কিছু কথা বলেছি, আপনি ইতিমধ্যে শুনেছেন। যেমন আমরা বলেছি যে রিটার্নিং অফিসার গুলো যদি নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়, নির্বাচন যে কর্মকর্তাগুলো জেলায় জেলায় আছে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন একটু শক্তিশালী সংগঠনে পরিণত হয়। কারণ আপনি প্রশাসনকে যদি রিটার্নিং অফিসার দেন, তাহলে নির্বাচন কমিশনেরও কিন্তু কিছু সক্ষমতা ঘাটতি হয়। এইসব বিষয় আপনি দেখেছেন অলরেডি। সুতরাং আমি আমরা এই বিষয়গুলিতে আসবো হেলাল ভাই, তবে আপাতত আপনার সরকারের মধ্যে কোন রকম সংযোজন বিয়োজন এগুলি কোনো কিছু চান না। একসময় আপনারা 2 ছাত্র উপদেষ্টা সহ নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগের দাবি করেছিলেন, সেই দাবি থেকে তাহলে আপনারা সরে এসেছেন? না, আমাদের দাবি করেছিলাম এবং সেই দাবি থেকে সরে যাচ্ছি, এরকম কোনো বক্তৃতা কিন্তু এখনো আমরা দেইনি। আমরা বলেছি যে আপনি সরকারে যদি কোনো উপদেষ্টা থাকে, তিনি যদি আবার নির্বাচন করেন, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আর নিরাপত্তা উপদেষ্টার কথা যেটা বলেছেন, সেটাও আমরা ওই সময় বলেছিলাম। কিন্তু এখন আমাদের সামনে চূড়ান্ত লক্ষ্য হলো একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল নির্বাচন। এজন্য আমরা সবকিছুকে উপেক্ষা করে এখন নির্বাচনটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। সেজন্য সরকারের নিরপেক্ষতাই একটা আমাদের সুষ্ঠু নির্বাচনের পথকে আরো সুগম করবে। ওকে, তার মানে সরকারের তরফ থেকে যে আমাদের জানানো হলো, ধন্যবাদ হেলাল ভাই। আমরা একটু ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে আসি, যে আমাদের জানানো হয়েছে যে সরকারের তরফ থেকে যে এই সরকারি নির্বাচনকালীন সরকার হিসেবে পালন করবে এবং তার মধ্যে কোনো সংযুক্তি বা বিযুক্তির কোনো সম্ভাবনা তারা এই মুহূর্তে দেখছেন না। আপনারা এই ব্যাপারটা নিয়ে সন্তুষ্ট কিনা, ডক্টর আব্দুল মান্নান? জি, আপনাকে ধন্যবাদ খালেদ ভাই, আমাদের সহ আলোচক, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আজজুল বারী হেলাল ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই। আমাকে কি শোনা যায়? একদম স্পষ্ট শোনা যাচ্ছে মান্নান ভাই, আপনি বলেন। জি জি, থ্যাংক ইউ। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সন্তুষ্ট কিনা। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বাংলাদেশের সকল জনগণ মিলেই এই সরকারকে বসিয়েছে। কোনো রাজনৈতিক দলের সদিচ্ছা বা ইচ্ছার কারণে এই সরকার গঠিত হয় নাই। তাহলে আমি মনে করি এই সরকার জনগণের সরকার। এটার মাধ্যম দিয়ে আমরা আগামী দিনে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আশা করি। তবে সেক্ষেত্রে এই সরকারের কিছু কিছু আচার আচরণ এবং কর্মপদ্ধতি এই সরকার নিরপেক্ষ কিনা, সেই নিরপেক্ষতার বিষয়টাকে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে, যার কারণে আমাদের দল সহ সম্ভাবনা যে 8টি দল আছে, আমাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা কিছু কর্মসূচি নিয়ে মাঠে এখনো আছি এবং সেই কর্মসূচির ভিতরে আমরা আছি। বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে বিষয়টা আছে, গণভোটটাকে এখনো আমরা আগে চাই, কারণ বাংলাদেশের সেই সক্ষমতা আমরা গণভোট প্রসঙ্গে ডক্টর মান্নান আমরা গণভোট প্রসঙ্গে আসবো। আমি এরকম এই পর্যায়ে যদি, কারণ অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি যদি এই পর্যায়ে শুধু জানতেন, মানে আমাদের বলতেন যে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলছেন, সেটা কি আপনাদের কোনো উপদেষ্টা নিয়ে ঝামেলা, মানে এই কোনো একটা উপদেষ্টার প্রত্যেক চান, নতুন কোনো উপদেষ্টা? আমরা 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 কখনো কোনো ইন্ডিভিজুয়াল উপদেষ্টার পদত্যাগ চাইনি। বা সরকার, মানে ডক্টর ইউনূসের আন্ডারে ইলেকশনের ব্যাপারে আপনাদের কোনো আপত্তিও এই পর্যায়ে নাই? না, এই পর্যায়ে আমাদের দল থেকে এরকম কোনো আপত্তি নেই। কিন্তু যে নিরপেক্ষতার কথা আপনারা প্রশ্ন তুলছেন, সেই নিরপেক্ষতা কার ব্যাপারে আসলে? মানে এটা কি ডক্টর ইউনূসের ব্যাপারে এটা নাকি মানে কার ব্যাপারে? এই নিরপেক্ষতার বিষয়টা হচ্ছে গোটা অন্তর্বর্তী সরকারের অবস্থানগত ব্যাপারে। যেরকম লন্ডন বৈঠক হয়েছে, লন্ডন বৈঠকের পরে কিন্তু আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছি। লন্ডন বৈঠকের পরে যেভাবে একটা দলের সাথে প্রেস ব্রিফিং হয়েছে,
এটা বাংলাদেশের জনগণ সুন্দরভাবে নেয়নি। এটা বাংলাদেশের যে আমাদের পলিটিক্যাল কালচার এটাকে খেলাপ করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক জায়গায় অধিকাংশ দলের মতামতকে উপেক্ষা করে একটা দলের প্রতি সমর্থন। অর্থাৎ আপনারা ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন? না, আমরা ডক্টর ইউনূসের সরকারের যে সামগ্রিক ডিসিশনের ডক্টর মান্নান, মানে বৈঠক করেছেন ডক্টর ইউনূস, আপনি অবস্থানের কথা বলছেন, সার্বিক সরকারের কথা বলছেন, কেন আপনি ডক্টর ইউনূসের কথা কেন বলতেছেন না যে তার নিরপেক্ষতা নিয়ে আপনার প্রশ্ন আছে? ডক্টর ইউনূসের যে সমালোচনা বা তার ব্যাপারে আমাদের যে বক্তব্য সেটা কিন্তু আমরা দলীয়ভাবে দিয়েছি, সেটা তো আমরা বলেছি, আমাদের অবস্থান ব্যক্ত করেছি। এখানে তো আমরা কোনো কিছু বলছি না যে অমুকের প্রতি আমাদের ভালোবাসা আছে, অমুকের প্রতি আমাদের নাই, এটা তো আমরা বলছি না। কাজেই আমরা বলতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো জায়গায় কি কোনো দিকে হেলে পড়েন, তাকে তো আমাদের বলার সুযোগ দিতে হবে। তার অর্থ এই না যে আমরা তার প্রতি অসন্তুষ্ট বা তার কার্যক্রমে আমরা তার বিরুদ্ধে বলছি। জামায়াতে ইসলামের অবস্থান হচ্ছে আমরা তার বিরুদ্ধে বলছি, কিন্তু তার বিপক্ষে আমরা অসন্তুষ্ট নই। ঠিক আছে, বোঝা গেল। না, আমরা তো তাকে তার রাইট ট্র্যাকে রাখার জন্য আমাদেরকে বলতেই হবে, এবং আমরা আরো বলবো। ওকে, আপনারা আরো বলবেন, তবে তার বিরুদ্ধে আপনাদের কোনো অনাস্থা নাই, কিন্তু তার বিরুদ্ধে কিছু অসন্তুষ্টি আছে, আমি যদি এটাকে এইভাবে সামারাইজ করি। এই প্রশ্নটা আসলে আমরা ডক্টর মান্নানকে দিয়ে শুরু করতে চাই, এবং হেলাল ভাইয়ের কাছে আমরা এরপরে এটার ব্যাপারে হেলাল ভাইয়ের অবস্থান একটু জানবো, বিএনপির অবস্থান একটু জানতে চেষ্টা করবো। সেটা হচ্ছে যে বর্তমানে নিরাপত্তা উপদেষ্টা জনাব ডক্টর খলিলুর রহমান ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করেছেন জনাব অজিত দোভালের সঙ্গে। এই বৈঠককে আপনারা আসলে কিভাবে দেখছেন? আপনি কি মনে করছেন যে এই বৈঠক খুব জরুরি ছিল? এই বৈঠকটা কেন হচ্ছে বলে আপনার মনে হয় ডক্টর মান্নান? আমরা হেলাল ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। না, হেলাল ভাই একটু পরে বলবেন, আমরা একটু ডক্টর মান্নানকে শুনি। জি ডক্টর মান্নান। জি, ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে এখনো পর্যন্ত কোনো ব্রিফ দেওয়া হয় না এভাবে যে কেন কি কারণে জরুরিভাবে ওনারা গিয়েছেন, এবং ওখান থেকে ফিরে এসে ওনারা যখন প্রেস ব্রিফিং করবেন তখনই আমরা বুঝতে পারবো যে কি কি কারণে সেখানে যাওয়া দরকার ছিল, কি কি কারণে যাওয়া দরকার ছিল না। কাজেই পুরো বিষয়টা অস্পষ্ট থাকা অবস্থায় এখানে কোনো মতামত দেওয়াটা আমি যৌক্তিক মনে করি না। এই ব্যাপারে আমি একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছেন, এবং সেই ক্ষেত্রে কি বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বা কি নিয়ে আলোচনা হচ্ছে তা আপনি কি মনে করেন? কেন গিয়েছেন তিনি সেখানে? এইটা আমি দেখলাম যে আপনার কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটা অনুষ্ঠান, এটা নয়াদিল্লির ফরেন সার্ভিস একাডেমিতে হচ্ছে। আমি দেখলাম এটা একটা বৈঠক হচ্ছে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা এবং আরো অন্য দেশেরও নিরাপত্তা উপদেষ্টারা মনে আছে। সেখানে আমি আজকে পত্রিকায় দেখলাম যে বলছে যে বাংলাদেশ তার আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আভ্যন্তরীণ ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ কামনা করে না। তার মানে আগে হস্তক্ষেপ হয়েছে। সুতরাং এই বিষয়টা আমাদের নিরাপত্তা উপদেষ্টা যেটা বলেছে এটা আমি তার সাথে একমত হই, যে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে, আমাদের রাজনীতির বিষয়ে, আমাদের নিরাপত্তা বিষয়ে আমাদের বক্তব্যটাই আর কি প্রধান হয়ে উঠবে। আমরাই আমাদের নিরাপত্তার কথা বলবো। এজন্য আমাদের দেখবেন যে পররাষ্ট্র নীতিতে আমরা একটা কথা বলেছি যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ ওই যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এই নীতির থেকে কিন্তু বিএনপি যে পরিবর্তন ঘটাবে সবার আগে বাংলাদেশ, তারই একটা প্রতিধ্বনি যদি মনে হয় আজকের এই বক্তব্যটাকে। আপনি আবার বলতে পারেন তাহলে কি নিরাপত্তা উপদেষ্টা আপনাদের ফরেন পলিসিতে কথা বলছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি আজকে যে কথাটা বলেছেন, এটা তো একটু মনে করার কারণই আছে যে হঠাৎ করে ডক্টর খলিলুর রহমান বিএনপির অনেক প্রিয় হয়ে উঠেছেন, যে ডক্টর খলিলুর রহমানের না আমাদের প্রিয় হয়ে, আমি তো এই জন্যই বলছি খালেদ ভাই যে আপনি এটা বলবেন আমি জানি যে উনি, আমি পত্রিকার হেডলাইন দেখে বলছি। কারণ খেয়াল করেন হেলাল ভাই, এই ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদে থাকতেই দেওয়া হবে না। এখন হচ্ছে ডক্টর খলিলুর রহমান হচ্ছে বিএনপির সবচেয়ে প্রিয় উপদেষ্টাদের একজন। আমার কোনো অসুবিধা না, এটা কিন্তু খালেদ ভাই, আমি কিন্তু আমার কথায় যদি আপনার এটা মনে হয় তাহলে আমি মনে করছি আমাকে আপনি আমার ভুল হচ্ছে। আমি বলছি যে পত্রিকা রিপোর্ট দেখলাম যে বলছে যে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ
করার নীতি মেনে চলার জন্য দুই পক্ষকে আহ্বান জানিয়েছে। Okay. আমি সেখানে বলছি যে বিএনপি এইটা বিশ্বাস করে। এখন বিএনপির এই বিশ্বাসের সাথে উনার কথা যদি মিলে যায় তাহলে তো আপনি বলতে পারবেন যে উনি আমাদের না প্রিয় লোক। খালিদ ভাই, এই ব্যাপারে আমাকে একটু টাইম দিবেন। জি জি, একটু ছোট করে যদি বলেন ডক্টর মান্নান। জি জি, আসলে বাংলাদেশ জামাত ইসলামী বরাবরের মতোই কিন্তু ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে প্রতিবেশীদের সম্পর্কের কথা বলে। আমরা আরো খুশি হতাম যে উনি যেরকম ন্যায়ানুগ এবং বাংলাদেশ তার অবস্থান ব্যক্ত করবে, কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া যে বন্দি বিনিময় চুক্তি কিন্তু আমাদের সাথে ইন্ডিয়ার আছে, এ ব্যাপারে উনি কোনো কথা বলেছেন কিনা এটা আমাদের জানা নেই। আর আমাদের ভাইয়েরা সবসময় বলেন, কখনো পক্ষে বলেন কখনো বিপক্ষে বলেন, সুবিধা যেদিকে পান সেদিকে দেখে বলেন। এই সরকারকে কিন্তু ওনারা বারবার অনির্বাচিত সরকার বলেছেন এবং নিরাপত্তা, হ্যাঁ এখনো বলেন, আবার তাদের পরে আস্থা রেখেই আপনারা মানে সেই নির্বাচন তাকে করতে চান। আমার মনে হয় এই তর্কটা একটু আলাদা। বিকল্প কিছু নেই। তুমি যদি এখন এই সরকারকে বাদ দাও তাহলে বাংলাদেশের সরকার ভবিষ্যৎ কোন দিকে যাবে? হেলাল ভাই, আমার কাছে মনে হয় যে এই তর্কটা আমরা যখন একটু সামনের দিকে যাব তখন বলবো। কিছু প্রশ্ন আপনাদের জন্য কমন রয়েছে, সেই প্রশ্নগুলো আমি একটু করে দিই। আমি মনে করি যে এখানে বাংলাদেশের আদালত কর্তৃক ঘোষিত আসামিদের ব্যাপারে আলাপ আলোচনা থাকার প্রয়োজন ছিল। বাংলাদেশ যে জুলাই, আপনি আগেই বললেন যে সেই আলোচনাটা হয়েছে কিনা আমরা তো উনারা আসলে জানবো, কিন্তু অনেকগুলো বিষয়ে তো কথা বের হচ্ছে, কিন্তু এরকম বিষয়ে কোনো কথা আমরা দেখি নাই। ওকে, আমরা একটু হেলাল ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে দুইটা লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে কি শর্তে, সেটা আসলে মানে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব আশিক চৌধুরী ছাড়া আমরা কেউ জানি না, মানে আমি অন্তত জানি না, কেউ জানি না, এটা বলা ভুল। হয়তো হেলাল ভাই জানে, হয়তো মান্নান ভাই জানে। আমরা একটু হেলাল ভাইকে বলবো যে এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন সরকারের শেষ পর্যায়ে এখন? আমি আসলে, আপনি খালেদ ভাই একটা ভালো কোশ্চেন করছেন যে দুইটা বন্দর আপনার দুইটা বিদেশি প্রতিষ্ঠানকে যে ইজারা বা কন্ট্রাক্ট যাই বলেন দিল, এটা তো মনে হয় 30 বছরের চুক্তি, এরকম একটা কি মনে হয় চুক্তি হয়েছে, তাই না? তাহলে পরবর্তী সরকার এইটা কি মানতে বাধ্য, না পরবর্তী সরকার এটা রিভাইজ করতে পারবে? এই জিনিসটা খালেদ ভাই আমার কাছে জানেনি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অবশ্যই আপনার নির্বাচন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিদ্ধান্তটা আমার কাছে মানে সুবিবেচনা প্রসূত মনে হয়নি। এটার কারণ কি এইরকম হইতে পারে যে ওইখানে বিএনপি রাজনৈতিক যে শক্তি, সেই শক্তি দিয়ে ওই টার্মিনালগুলি পরিচালনা করার ক্ষেত্রে যেসব লোকবল বা ওইখানে যে টার্মিনালের মধ্যে যেগুলি বলা হয় আর কি, দুর্নীতি, চাঁদাবাজি বা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অথবা সিস্টেমের যে লিকেজ, সেইটা পরিচালনা করে বলে বিএনপি একটু অখুশি নাকি? মানে না অখুশি না, আমি আমার কথাটা আপনি বোঝেন যে এটা সরকার আপনার লিজ দিয়েছে দুটি বিদেশি প্রতিষ্ঠানকে। সুতরাং এই লিজে আমাদের দেশের লোকের কি লাভ হবে, কি ক্ষতি হবে, এই তথ্যপত্র আমার জানা নেই। আমি বলছি যে সরকার বিবেচনা প্রসূত হয়নি। এটা উচিত ছিল একটা নির্বাচিত সরকার আসার পরে তিনি সিদ্ধান্ত নিতেন, তাহলে জনগণের সিদ্ধান্ত হতো। এখন লাভ যদি কোনো কিছু হয়েই থাকে তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের হবে, এখানে তো বিএনপির বা অন্য দলের হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি একটু ডক্টর মান্নান এই প্রসঙ্গে আপনাকে জানতে চাইবো যে লালদিয়া টার্মিনাল 30 বছর, পানগাঁও 22 বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান একটি এবং সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান একটি। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন? ডেনমার্ক, সুইজারল্যান্ড, পানগাঁও। দেখেন, এ ব্যাপারে আমাদের দলীয় অবস্থান পরিষ্কার করা হয়েছে, সেখানে জামাতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এটা আমরা আগেও একটি বিষয়, স্পর্শকাতর বিষয় ছিল, হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল, আমরা সে বিষয়েও আমাদের অবস্থান ব্যক্ত করেছি। বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতাকেই সবার আগে আনতে হবে, এরপরে যদি এই চুক্তির মাধ্যম দিয়ে বাংলাদেশের উন্নতি অগ্রগতি হয়, সেই বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করে সবার মতামত নিয়ে করলে এটা সুন্দর হতো।
সবার মতামত নিয়ে এটা করলে এটা সুন্দর হতো। তার মানে যে এই সরকার আসলে আমরা উদ্বেগের কথা কিন্তু জানিয়েছি, আমাদের দলীয়ভাবে কি মনে করেন যে উদ্বেগ জানানো মানে হয়েছে। আপনার কাছেই জানতে চাইতেছি যে দলীয়ভাবে আপনার উদ্বেগের কথা জানিয়েছেন, আপনার কাছে কি মনে হয় হেলাল ভাই সরাসরি বললেন যে এই কাজটা আসলে এই সরকার না করা উচিত হতো, আপনারাও কি সেরকমই মনে করেন কিনা যে একটা নির্বাচিত সরকার? সেরকম মনে করার কারণেই এই উদ্বেগটা জানানো হচ্ছে, না হলে তো আমরা বলতাম যে না ঠিকই করেছে। ওকে, এই প্রশ্নটাও আমি একটু ডক্টর মান্নান আপনাকে দিয়ে আমি একটু খালেদ ভাই আমি একটু কথা বলি। দেখেন হেলাল ভাই, আমরা যারা রাজনীতি করি, আমরা যদি শুধু উদ্বেগই প্রকাশ করি, আমরা একটা সমস্যার কথা বলি, যদি সলিউশন না দেন তাহলে আপনি দেশটা চালাবেন কি করে? আমরা দুটো বন্দর আপনার ইজারা বা লিজ দেওয়া হলো, আমরা কিন্তু বললাম যে এটা সরকারের উচিত হয়নি, আমাদের রাজনৈতিক সরকার দেয়া উচিত ছিল। আর এইটা এবং কিভাবে এই বন্দরগুলো চালানো উচিত এর একটা সমাধান দেওয়া উচিত। আপনি শুধু উদ্বেগ প্রকাশ করবেন, সুপারফিশিয়াল কথা বলবেন, তাইলে কিন্তু আপনি সরকার চালানোর যে অভিজ্ঞতা যে মানে আপনাদের যে নেই তার কিন্তু একটা বড় প্রমাণ হয়ে যাবে। সুতরাং আগামীতে সরকারটা আমাদের চালাতে হবে। আমরা বলেছি যে জাতীয় সরকারের কথা, অর্থাৎ সরকারে যে আপনারা থাকবেন না তাও কিন্তু না। সুতরাং কথা ওই যদি আপনি সুপারফিশিয়াল বলে যান যে উদ্বেগ আমার মনে খালেদ ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের উদ্বেগের ভাষা তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটাকে তো বুঝতে হবে। উদ্বেগ কখন প্রকাশ করে? যখন মানুষ সেটা অ্যাকসেপ্ট করে না, এটা অ্যাকসেপ্ট করতে চায় না। আর আমরা বলেছি সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে প্রধান উপদেষ্টা এটা করতে পারতেন, এটা টেবিলে আনতে পারতেন, এই টেবিলে আনার মাধ্যমে এটা করতে পারতেন। কিন্তু ডক্টর মান্নান জামায়াতের এই প্রতিবাদটাকে একটু সফট মনে হয়েছে কিনা, মানে মনে হয়েছে কিনা যে না মানে কারণ অন্য ক্ষেত্রে যেমন জামাত দৃঢ়ভাবে একটা প্রতিবাদ করে অন্য কোনো অন্যায়ের ক্ষেত্রে, এইটাকে আমি আসলে আপনাদের যেটা আনুষ্ঠানিক প্রতিবাদ সেটা একটু দেখতেছিলাম, সেটা একটু সফট মনে হয় কিনা, মানে ডক্টর মান্নান আমার কাছে মনে হয় যে জামায়াত যেটা খারাপ মনে করে সেটার ব্যাপারে কিন্তু আসলে সে দৃঢ় অবস্থান নেয়, আর যেটার ব্যাপারে সে একটু মানে ইউ নো বেটার দেন মি অ্যাকচুয়ালি, আমি শিওর যে আপনি আচ্ছা বিএনপি কে কোনো কর্মসূচি দিয়ে না কর্মসূচি প্রসঙ্গে আমি আসতেছি না, বিএনপি তো দুইজন খালেদ ভাই সমস্যা আমি একটু মান্নান বলি, জামাত আসলে এখন একটা রিফর্মিস্ট দলে পরিণত হয়েছে, এই জন্য আর কি কথাগুলো এখনো ক্লিয়ার না কিন্তু হেলাল ভাই জামায়াতকে গালি দেওয়া যত সহজ রিফর্মিস্ট বা অন্য ফরমিস্ট বইলে আচ্ছা গালিটা ভালো যত বলা রিফর্মিস্ট যত বলা সম্ভব ভালো, একজন রিফর্মার মানে ভাইরা এই রিফর্মটা মেনে নিতে পারছে না, কিন্তু বিএনপি তো এটা কিন্তু বিএনপি অনেক কষ্ট হচ্ছে ভাইদের। আচ্ছা ঠিক আছে, আমি অন্য প্রসঙ্গে আসি, আমি আরেকটা প্রসঙ্গে আসি, এটা খুবই ভালো যে এই একটু গণভোট প্রসঙ্গে একটু কথা বলি, যে গণভোটে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে। আমি একটু ডক্টর আব্দুল মান্নান আপনাকে জানতে চাই এই নিয়ে দলের কোনো প্রচারণা থাকবে কিনা, থাকলে হ্যাঁ কি না, কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থক সহ সারা দেশের ভোটারদের? ডক্টর আব্দুল মান্নান। এটা তো সুস্পষ্ট, আমার মনে হয় আমাদেরকে এই প্রশ্ন করাই অবান্তর যে আমরা কিসের পক্ষে নিব। আমাদের এতদিনের কর্মকাণ্ডই জাতির সামনে স্পষ্ট হয়েছে যে আমরা কি হার পক্ষে থাকবো, আমরা এই সংস্কারের পক্ষে, এই সংস্কারের জন্যই আমরা সবচেয়ে বেশি আন্দোলন করেছি। যারা এই 5ই আগস্টের পরে 7 তারিখে নির্বাচন চেয়েছে, যেন ভাবে নির্বাচন চেয়েছে, ইন্ডিয়া নির্বাচন চেয়েছে, আওয়ামী লীগ নির্বাচন চেয়েছে, অন্যরাও নির্বাচন চেয়েছে রিফর্ম ছাড়া, তারাই বরঞ্চ এটাকে বাধাগ্রস্ত। ইতিমধ্যে আমাদের বন্ধুরা অনেকে রিফর্মটা যেভাবে সেট করা হয়েছে গরম করে ফেলেছে, রিফর্মটা যেভাবে সেট করা হয়েছে, হ্যাঁ আমরাও এটা বুঝতে পারতেছি, এটা জামায়াত একটু খুশি হয়েছে গণভোটটায়, কিন্তু আমরা খুশি হচ্ছে না ভোট, কিন্তু ইতিমধ্যে আমাদের ভাইরা প্রচারণা ভাইদের প্রচারণা বাদ দিলাম, মানে রিফর্মটা যেরকম 4টা ইয়ার একটা প্যাকেজে আসছে, সেই প্যাকেজটা আপনারা ঠিক মনে করতেছেন, মানে ইটস ওকে? প্যাকেজ তো এখন যেভাবে আসছে এই প্যাকেজটাকে আমরা আরো কিছু যদি এই প্যাকেজের ভিতরে ঢোকাই দেওয়া যেত তাহলে রিফর্মটা আরেকটু সুন্দর হতো। ওকে পরিষ্কার। জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, আপনারা সেরকমই চাইছিলেন হেলাল ভাই, এই নিয়ে দলীয় প্রচারণা থাকবে কিনা, আপনারা হা নাকি না কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থক সহ দেশের ভোটারদের? আমি প্রথমে একটা কথা বলতে চাই যে জাতীয় নির্বাচন গণভোট একদিনে হবে এটা আমরা চাইছিলাম, এটা ঠিক,
কিন্তু আমরা চাইছিলাম এই জন্য সরকার করছে, এই কথাটা কিন্তু ভুল। এটা আমাদের সাথে আরো রাজনৈতিক দলও চাইছে। এটা কাকতালীয়, তাই না? না না, আমি বলছি যে পলিটিক্যাল মেসেজটা দেখেন, আমরা একারা চাই, আরো রাজনৈতিক দলও চাইছিল। শুধুমাত্র জামাত এবং 5 দল, মানে জামাতের নেতৃত্বে যে 5টা দল, এবং এনসিপিও কিন্তু চাইছিল। 5টা না 8টা ভাই, একটু ভুল বলছেন। আচ্ছা 8টা ধরলাম, 10টা, কিন্তু মেজরিটি দল চাইছিল যে মেজরিটি মানে সংখ্যা, মানে ইন টার্মস অফ নাম্বার, এটা ঠিক। আপনার সবাই চাইছিল যে একদিনে যেন নির্বাচনটা হয়, এবং তার কারণ হিসাবেও বলছিল যে ভোটের টার্ন ইন কত হবে, টার্ন আউট কত হবে, তারপরে আপনার সাশ্রয়, এইসব কারণ বলা হয়েছিল। এখন আপনি বলছেন যে না ভোট এবং হা ভোট, মান্নান বলার চেষ্টা করছে যে আমাদের কোনো একজন এমপি প্রার্থী ফারুক ভাই খুব সম্ভব, তিনি মনে হয় ওই যে ফেসবুকে একটা নিউজ আসলো, আমি জানি না এটা উনি বলছেন না এআই জেনারেটেড, যদি উনি বলেও থাকে, তারপরে আমি বলছি দেখেন, আমি যেমন ব্যক্তিগতভাবে হা ভোটের পক্ষে, যে জুলাই সনদ এটা যেন হা ভোট হয়, এটা আমি পক্ষে। এখন আর একজনকে যে না হলে আপনি তাকে কিন্তু ভর্ৎসনা করতে পারেন না। পার্টিগতভাবে আপনাদের অবস্থানটা কি? আমরা হেলাল ভাইকে একটু জানতে চাই যে আপনারা ক্যাম্পেইন করবেন জুলাই সনদটা, আপনি দেখেন জুলাই সনদটা এই যে লেখা সরলীকরণের ক্ষেত্রে এবং এই যে লেখার ক্ষেত্রে বিএনপির কত বড় অবদান, আমরা কত একাডেমিক বক্তব্য দিয়ে জুলাই সনদটাকে ঠিক করেছি, আমরা সবাই স্বাক্ষর করেছি। মান্নানদের দল তো বলেছিল স্বাক্ষর করবে না, তারাও স্বাক্ষর করেছে। অর্থাৎ এই সনদ হা ভোটে জয়যুক্ত করার জন্য তো আমাদের এই দলের এত তোড়জোড়। সুতরাং কেউ যদি বলে যে না ভোট দিতে হবে, এটা তো বিএনপির বক্তব্য ধরে নিতে পারে না। কিন্তু হেলাল ভাই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্টভাবে মান্নান ভাই এটা বলতে পারলেন যে আমরা তো হায়ের পক্ষেই থাকবো, কারণ এটা পুরো আমি তো বললাম আমি হায়ের পক্ষে, আমি তো আপনি ব্যক্তিগতভাবে বলছেন হেলাল ভাই, আমি যতদূর মনে করতে পারি আমি দলীয়ভাবেও বলছি। দলীয়ভাবে কি বিএনপি এটা বলছে যে এটা হা ভোট দিতে? বিএনপি দলীয়ভাবে বলছে কিনা, অর্থাৎ জনাব তারেক রহমান বলছে কিনা যে আপনারা হা ভোট দেন? না শুনেন, আমরা এই জুলাই সনদটা তৈরি করার ক্ষেত্রে আমাদের অবদানটা আপনি দেখেন, আমরা তো হায়ের পক্ষেই থাকবো, দলের স্ট্যান্ডও হায়ের পক্ষে। আমাদের একজন নেতা হয়তো কিছু বলেছে, এটা আমি বলছি ডেমোক্রেসির বিউটি, কিন্তু দলীয়ভাবে আমি মনে করি যে আমাদের দল এই জুলাই সনদে হায়ের পক্ষে, এবং গণভোট অনুষ্ঠানে যাতে মানুষ হায়ের পক্ষে ভোট দেয় সেই জন্য আমরা হেলাল ভাই আমি আপনাকে বলি, আপনার বুদ্ধি, অভিজ্ঞতা, রাজনৈতিক কর্মকাণ্ড সবই আমার থেকে অনেক 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 গুণ বেশি। রাজনৈতিক কর্মকাণ্ড তো আমার জিরো, বুদ্ধি অভিজ্ঞতা আপনার অনেকখানি বেশি। আপনি শুধু আমাকে এইটা বলেন যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরকারের প্রধান উপদেষ্টা এই গণভোটের মধ্যে কোন প্রশ্নগুলি থাকবে, কিভাবে হবে সেটা সে বলছে। আমরা কি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে এটা শুনছি যে আপনারা গণভোটে সবাই হা ভোট দেন? দেখেন খালিদ ভাই, আমি একটা কথা বলি, গণভোটের অনেকগুলো কোশ্চেন ছিল, সেটাকে সরলীকরণ করে একটা প্রশ্নে আনসার 4টা সাবসেকশন আছে। এই 4টা সাবসেকশনের মধ্যে আমি দেখলাম যে 3 নম্বর যে সেকশনটা, সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত, 30টা বিষয়ে আমরা ঐক্যমত, এইগুলো আপনার অটোমেটিক্যালি আপনার পাশ হয়ে যাবে। আর যেসব বিষয়ে আমাদের মৌলিক সংস্কারের করতে হবে, রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো আমাদের রাজনৈতিক কর্মসূচিতে, নির্বাচনী কর্মসূচি থাকবে, যে দল সরকার গ্রহণ করবে সেটা পাশ করবে। সুতরাং এই 4টা সাবসেকশনের অনেক ধোঁয়াশা আছে, কিন্তু তারপরও গণভোটটা হচ্ছে কেন, এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। গণভোটটা হচ্ছে কি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, না জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় এই জন্য কারো প্রতি কারো বিশ্বাস ছিল না, বিশ্বাস অবিশ্বাস থেকে গণভোট হচ্ছে। সুতরাং আমরা এই গণভোটের পক্ষে, আমরা স্পষ্ট করে বলছি জনগণকে যে আপনারা গণভোটের পক্ষে আমাদের অবস্থান, কারণ একজন আরেকজনকে বিশ্বাস করে। গণভোটের পক্ষে যে আপনারা অবস্থান নিয়েছেন সেটা প্রায় 2-3 মাসের পুরনো কথা। আমি যেটা জানতে চাইতেছিলাম যে গণভোটের পক্ষে মানে কোথায়, মানে আপনারা তো রাজনৈতিক নেতা, আপনারা তো দল সাধারণ মানুষকে পথ প্রদর্শন করবেন, আমরা হ্যাঁ ভোট দিব না ভোট দিব সেইটা বলতে আপনারা বলবেন কিনা বা কি বলতেছেন সেইটাই শুধু জানতে চাই। এটা আমরা জনাব আজিজুল বারী হায়লালের কথা শুনলাম যে তিনি বলতেছেন যে আমি হা ভোট দিতে চাই বা হা ভোট দিতে বলবো,
কিন্তু বিএনপি কি বলবে সেটাও আমাদের একটু জানা দরকার না? আপনাকে তো বললাম যে 4টা সাবসেকশন, এটা কিন্তু জনগণ এখনো এই বিষয়টা অত উপলব্ধি করে উঠতে পারেনি। আমরা জনগণকে বুঝাইতে হবে আমাদের, এবং সরকারেরও উচিত যে এই জিনিসগুলো ইন ডিটেলস বলা। এবং বিএনপি দেখবেন যে আমরা জিনিসগুলো আরো মানুষের কাছে সহজবোধ্য করে তুলবো, এবং তখনই আমাদের পার্টির থেকে অফিসিয়ালি হয়তো এই জি মানান ভাই বলেন। জি হেলবে, আপনাকে ধন্যবাদ। মানান ভাই অল্প করে যদি বলেন, আমাদের অনেক প্রশ্ন আছে আসলে। আমরা কিন্তু ইসিতে যেও আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করা হয়েছে, গণভোটের পক্ষে ইসির প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না। কাজেই একই দিনে ভোট হলে তো এ ব্যাপারে ইসিকে অবশ্যই কার্যক্রম পরিচালনা করতে হবে, এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে, টেলিভিশন সহ সোশ্যাল মিডিয়াতে এগুলোকে মানুষের সামনে আনতে হবে। আর বিএনপি আসলে দলীয়ভাবে এটার প্রচারণা চালাবে কিনা ভোটের পক্ষে, এই বিষয়টা কিন্তু হেলাল ভাই ক্লিয়ার করেন নাই। জামাতে মান্নান, তোমরা কি চালাচ্ছ? আমরা চালাচ্ছি তো, আমরা আছি, বিশ্বাস করে। আমার কাছে মনে হয় আমরা অন্য একটা প্রসঙ্গে এখন যাই। আমরা অন্য একটা দল কি করবে না করবে সেটা নিশ্চয়ই আমরা দেখতে পারবো। আমরা একটু দেখতে পারবো, যে কারণে ইলেকশন সামনে আসলে আরো অনেকগুলি বিষয় আমাদের পরিষ্কার হয়ে যাবে। আমরা একটি প্রশ্ন এখন মানান ভাইকে দিয়ে শুরু করতে চাই, যে মানান ভাই, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন 32 নম্বরে যারা গিয়েছিল তাদের প্রতি আপনাদের সমর্থন আছে, নাকি পুলিশ সেনা সদস্যরা অনেকটা বল প্রয়োগ করে যে তাদের ঠেকিয়ে দিল তাদের প্রতি আপনার সমর্থন? এই বিষয়ে দলীয় অবস্থান কি মানান ভাই যদি একটু বলতেন। দেখেন, আমাদের মানে অবস্থান সবসময় দেশের আইন এবং দেশের শৃঙ্খলা এটার পক্ষে, এবং আমরা মনে করি যে দেশে যেহেতু একটা স্থিতিশীল অবস্থা আছে, সেই স্থিতিশীল অবস্থাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এখানে আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের যেরকম সবার সহযোগিতা প্রয়োজন, আবার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার স্পিরিটকে আইন শৃঙ্খলা বাহিনী ধরতে না পারা, বুঝতে না পারা, তাদের পরে যে স্টিম রোলার চালানো এবং ফোনে সুস্পষ্টভাবে বলা এরা শিবির, এদেরকে শায়েস্তা করতে হবে, এই যে আরো ফোর্স দেন, এই জাতীয় অবস্থান প্রশাসনের আমরা এটা অ্যালাউ করি না, আমরা এটা সমর্থন করি না। বরং এই জায়গায় এসে প্রশাসন, জনগণ এবং জুলাই স্পিরিটের অবস্থান গ্রহণ করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। উত্তরটা যদি একটু পরিষ্কার করতেন, মানে 32 নম্বর যারা গেছিল তাদের আপনারা সমর্থন করেন? শোনেন, 32 নম্বর জনগণের স্পিরিট, জনগণের যে আকাঙ্ক্ষা, এটাকে আমি কিন্তু একটা দলীয় অবস্থান দিয়ে আমরা দমিয়ে রাখতে পারবো না। আমি জনগণের এই আকাঙ্ক্ষাকে আমি আপনার অবস্থাটা জানতে চাইতেছি, যে জামাত ইসলামী কি ওটা সমর্থন করে, ওটা ভাঙতে যাওয়াটা? জামাত ইসলামী কোনো কর্মসূচি ঘোষণা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এরকম কোনো কর্মকাণ্ড পরিচালনা করে না। যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? খালেদ ভাই, জনগণের স্বতঃস্ফূর্ত স্পিরিটকে আমরা স্যালুট করি। জনগণকে, আমাদেরকে তো জনগণকে নিয়েই কি আমাদেরকে চলতে হবে, কিন্তু প্রশাসনের যে অবস্থান, এই অবস্থানটা আমাদের কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক মনে হয়েছে। মানে যেভাবে রাস্তার উপরে পিটিয়ে একবারে ফ্যাসিস্টের আমলে যেভাবে পিটিয়েছে, এটা অগ্রহণযোগ্য। ওকে, যারা এখানে গিয়েছিলেন তাদেরকে আপনারা স্যালুট করেন, এবং সরকার যে তাদেরকে পিটিয়েছে সেটাকে আপনারা অগ্রহণযোগ্য মনে করেন? আমার মনে হয় যে আমার কথাটাকে একটু ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক করে বলেছি, আমি ক্লিয়ারলি বলছি, আইন শৃঙ্খলা হাতে রাখা, আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া, এবং দেশে যেহেতু একটা স্থিতিশীল অবস্থা এসেছে, এই জায়গায় কিন্তু আমাদের কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার সুযোগ নেই। সেখানে পুলিশ প্রশাসন জনগণের স্পিরিটকে রেসপেক্ট করতে, যে মিউচুয়ালি এটাকে কুললি এটা ডিল করতে পারতো, তাহলে দুইটা জিনিসই এখানে কিন্তু বাস্তবায়ন হতো, কিন্তু সেটা কিন্তু প্রশাসন করতে ব্যর্থ হয়েছে। আমি যতটুকু বুঝলাম যে যেখানে তারা গিয়েছিল সেটা আইন হাতে নেওয়া তাদের ঠিক হয় নাই, কিন্তু জনগণের উপরে পুলিশের বল প্রয়োগ ঠিক হয় নাই। ঠিক ছিল, পুলিশের যাওয়াটা ঠিক ছিল। এটা তাদের স্পিরিট, এটা তাদের আকাঙ্ক্ষা। ওকে, এটাকে সুন্দরভাবে ডিল করলে কিন্তু দুইটা জায়গায় এখানে দেশটা সুন্দরভাবে সরকার বল প্রয়োগ করছে, ওটা ঠিক হয় নাই। অবশ্যই ঠিক হয় নাই। যারা গেছিল তারা ঠিক, এবং যাওয়াটা ঠিক ছিল।
না, তারা তো যেতেই পারে। যাওয়ার পরে আমরা যদি তাদেরকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতাম তাহলে তো এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হতো না। ওকে, আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। যাওয়াটা ঠিক ছিল, কারণ হচ্ছে এটা হচ্ছে স্পিরিট, আর সরকার যে বল প্রয়োগ করে তাদের স্পিরিট থেকে গিয়েছে, এটা তো কোনো দলের ডিসিশনে তারা যায় না। আপনার কাছে মনে হয়েছে যে সরকার জনগণের স্পিরিটের বিপক্ষে কাজ করেছে? ছোট করে যদি মাঝে মাঝে করতেছে, মাঝে মাঝে এই ঘটনায়, এই পার্টিকুলার ঘটনায় করছে তার বিরুদ্ধে, তাই এই পার্টিকুলার ঘটনায় সংশ্লিষ্ট যারা জড়িত ছিলেন তারা এখানে জুলাই সংশ্লিষ্ট জড়িত বলে তো কিছু নাই, কারণ সংশ্লিষ্ট জড়িত বলে তো কিছু নাই। আমরা দেখি যে এটা আসলে উপর থেকে অর্ডারগুলি আসে। হাওয়েভার আপনার বক্তব্য পরিষ্কার। উপর থেকে হলে কি প্রধান উপদেষ্টা বলবেন আপনি? আর কাকে বলবো? আর কাকে বলবো? আর কাকে বলবো? আর কাকে বলবো? না, এই জাতীয় জায়গা মনে হয় এইভাবে মিন করে না খালেদ ভাই। তাহলে কি কোন পর্যন্ত, মানে শুধু মানে এটা তো পুলিশ প্রশাসনকেই বোঝানো হয়েছে। ওই জায়গাটা ডিসি, শুধু ওই জায়গাটা ডিসি, ওই জায়গার ডিসি তো তার বক্তব্য তো ভাইরাল হয়েছে, তিনি তো একবারে ক্লিয়ার। না, ওই জায়গাটা ডিসি এই অর্ডারটা নিছেন কার কাছ থেকে? পুলিশ কমিশনারের কাছ থেকে, আইজি? এটা উনাকে জিজ্ঞেস করা উচিত, উনি কি উপদেষ্টা লেভেল থেকে? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি? আমার কাছে মনে হচ্ছে উনার ইমিডিয়েট বস থেকেই উনি নিয়েছেন। আর ইমিডিয়েট বস ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন? ইমিডিয়েট বস তো এটা ডিএমপি কমিশনার ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, মানে ডিএমপি কমিশনারের এটা ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত, সেটা তো ওনারাই বলতে পারবেন কোথা থেকে। আমার মনে হয় ডক্টর মান্নান, আমি যতদূর জানি এইসব ক্ষেত্রে সরকার প্রধানের বা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন তার সাথে আলোচনা করে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যাপারটা কোনোভাবেই একজন, কারণ এর আগের বার যখন 32 নম্বর ভাঙা হয়েছে সরকারের সিদ্ধান্তেই তখন কিছু বলা হয় নাই, এইবার সরকারের সিদ্ধান্তেই সেটা আটকানো হয়েছে। এটা হচ্ছে আমার পরবর্তীতে কিন্তু ছাত্র জনতা সেখানে গিয়েছে, ছাত্র জনতা ওইবারও গেছে, কিন্তু সুন্দর দেখায় নাই। ছাত্র জনতা ওইবারও গেছে। তাহলে আমাদের বোঝা উচিত ছিল যে জনগণের আকাঙ্ক্ষাও আমাদেরকে ঠিক রাখতে হবে এবং আমাদের আইন শৃঙ্খলাও ঠিক রাখতে হবে। আমার মনে হয় যে আপনারা যখন সরকারে আসবেন আপনারা নিশ্চয়ই বিষয়টা মনে রাখবেন। আমি একটু জনাব আজিজুল বারী হেলালের কাছে যাই। জনাব আজিজুল বারী হেলাল, আপনারা কি মনে করেন তাদের প্রতি আপনাদের সমর্থন আছে কিনা যারা ভাঙতে গিয়েছিল এবং যারা পুলিশ প্রশাসন সেনাপদরা অনেকটাই বল প্রয়োগ করছে? এর আগে আমরা কোনোদিন বল প্রয়োগ করতে দেখি নাই। হঠাৎ করে এই যে 32 নম্বর এখন অর্ধ ভাঙা প্রায় ভেঙে চুরে অবস্থায় আছে, সেইটাকে রক্ষা করার জন্য এরকম বল প্রয়োগ করার মানে কি আসলে? আমি আপনার এই প্রশ্নের উত্তর আমি একটু রাজনৈতিক ভাষায় দিতে চাই। মান্নান যেটা বললো সেটা হলো শ্যাম রাখি না কুল রাখি। কারণ আমি দেখেছি যে আওয়ামী লীগের ভোটটা যে ভোটের মাঠে এখন ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে, সেইটা কিন্তু মান্নানের ভাষায় স্পষ্ট হয়ে উঠেছে। এই জন্য বলছি যে আমি রাজনৈতিক বক্তব্যটা দিতে চাই যে আপনি জানেন যে রাশিয়ার যখন আপনার পেরেস্ট্রোইকা এবং গ্লাসনোস্ট হলো তখন লেনিন মতো মানুষের মূর্তি কিভাবে সরকার ভেঙেছিল, জনগণ কিন্তু ভেঙেছিল না। আপনি সাদ্দাম হোসেনের পতনের পরে তার মূর্তি কিন্তু ওই সময় ইন্টারিম গভর্নমেন্ট সেটা ভেঙেছিল। ইভেন আপনি জানেন স্বাধীনতার পরে ইকবাল হলের নাম আমাদের সার্জেন্ট জৌলক হলের নামে হলো। জিন্নাহ হলের নাম, জিন্নাহ কিন্তু পাকিস্তানের প্রতিষ্ঠাতা, তার নাম পরিবর্তন। আমাদের অনেক প্রশ্ন আছে, আপনি যদি উত্তর না আমি একটু বলি, এই প্রশ্নের উত্তর আমাকে এভাবে দিতেই হবে, ইতিহাসে হারিয়ে যাচ্ছে পরে না বলতেই হবে। সুপারফিশিয়াল কথাবার্তা বলে কিন্তু রাজনীতি হয় না, বলতে হবে। আপনার জিন্নাহ হল আপনার হয়ে গেল সূর্য সেন হল, আপনার জিন্নাহ এভিনিউ হয়ে গেল আমাদের দেশের এক নেতার নামে। সুতরাং আপনি যদি এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ মনে করেন এবং আওয়ামী লীগ যে সমস্ত প্রতীক নিয়ে ফ্যাসিবাদ তৈরি করেছিল, সে ফ্যাসিবাদের সমস্ত প্রতীক এটা থাকবে কি থাকবে না সরকারকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এটা আপনি ঢাক গুড় করে রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে আবার রাজনৈতিক দলগুলো ওই যে বললাম যে ভোটের মাঠে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য মান্নানের মতো আপনি শাম রাখি না কুল রাখি তা বললে হবে না। আমি এই জন্য ইতিহাস থেকে উদাহরণগুলো দিলাম। সুতরাং বর্তমান যে আমি একটা বিনীত প্রশ্ন করতে পারি? আপনি কারে রাখলেন, শ্যামরে রাখলেন না কুলরে রাখলেন? আমি তো এটা বুঝলাম। আমি তো বললাম যে আপনি যদি শেখ মুজিবের এই সমস্ত স্মৃতিকে এইগুলোকে যদি আপনি মনে করেন যে ফ্যাসিবাদের প্রতীক এবং এখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছে, তাহলে কি ফ্যাসিবাদের এই প্রতীকগুলো থাকা উচিত? অবশ্যই উচিত না। তাহলে সরকারের সেটা সিদ্ধান্ত নিতে হবে, কেন জনগণকে সরকারের সিদ্ধান্ত ঠিক আছে, রাজনৈতিক দল হিসেবে আপনার সিদ্ধান্ত কি সেটা আপনি বলেন।
যেমন মান্নান ভাই, আমি যেটা বুঝলাম যে মান্নান সাহেব এটা স্পষ্ট বলতে পারলেন যে তিনি মনে করেন যে এটা জনগণের স্পিরিট, জনগণের এখানে যাওয়াটা ঠিক আছে, পুলিশের বল প্রয়োগ করাটা ঠিক নাই, এটা একটা এমিকেবল সলিউশনের মাধ্যমে তাদের বুঝায় শোনায় ফেরত দেওয়ার দরকার ছিল। উনি যে জনগণের কথা বললেন, এই দেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির যে পার্সেন্টেজ ভোটের বা সমর্থনের পার্সেন্টেজ, সেখান থেকে আপনি টোটাল জনগণকে রিপ্রেজেন্ট করছেন তা না। এটা এমন একটা বিষয় যে আপনি আগে মনে করতে হবে যে শেখ মুজিবের যে রেলিক গুলো আছে, যে স্মৃতিচিহ্ন গুলো আছে, এইগুলোর উপরে ভর করে দাঁড়িয়ে যে ফ্যাসিবাদের কায়েম হয়েছে। সুতরাং যদি এটা মনে করেন, সরকার মনে করে, রাজনৈতিক দলগুলো তো মনে করেছে বিধায় 24-এর গণ অভ্যুত্থানটা হলো। এখন এইটাকে আপনার 24-এ গণ অভ্যুত্থান একজন শাসকের উপর, একজন অন্যায়কারীর উপর 15 বছর ধরে ভোট চোরের উপর হয়েছে। না না, এইটা কিন্তু এবং শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা দুই দল করতেন। শেখ হাসিনা তো শেখ মুজিবুর রহমানের কথা মানে নাই, শেখ মুজিবুর রহমানের দল ছিল বাকশাল। সেটা আপনার ব্যাখ্যা, কিন্তু দেখেন 24 না, সেটা আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি বলেন, আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি চান যে এই লক্ষণগুলিকে ফেসিবাদের লক্ষণ হিসেবে চিহ্নিত করে এটাকে ঘুরাই দেওয়া হোক, এটা আপনি রাজনৈতিকভাবে চান কিনা সেটা আপনি বলেন। আমি বলছি যে আপনাকে আগে ঠিক করতে হবে, যে এই যে খালেদ ভাই আমাকে আপনি বলবেন, ডক্টর মান্নান বলবেন, ফ্যাসিস্টের কোন ফ্যাসিস্টের স্মৃতিচিহ্ন হিসাবে আপনি বিবেচনা করেন কিনা? বিএনপি কি মনে করে? বিএনপি কি না শুনেন, 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে 24-এর গণ অভ্যুত্থান শেখ হাসিনার এগেইনস্টে হয়েছে, এইসব চিহ্নের এগেইনস্টে শেখ হাসিনার এগেইনস্টে, এইটা কিন্তু ঠিক না। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী তন্ত্রের বিরুদ্ধে। সেই আওয়ামী তন্ত্রের অগ্রনায়ক ছিল শেখ হাসিনা, ক্যাপ্টেন চৌধুরী। আমার কাছে কিন্তু আমি কিন্তু এটা বিনয়ের সাথে, কারণ শেখ হাসিনা আওয়ামী লীগারদের সম্পর্ক বলতো, তাকে ছাড়া নাকি সব আওয়ামী লীগের লোকজনকে কেনা যায়, সেটাও তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু নিজস্ব ব্যাপার না তো। শেখ হাসিনা আওয়ামী লীগই কই করলো, শেখ হাসিনা কি বললো তার দলকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমরা জনগণ দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা যে তার নেতা ছিলেন, তাই সে আওয়ামী একটা দুঃশাসন, আওয়ামী একটা ফ্যাসিবাদ, সেই আওয়ামী ফ্যাসিবাদের যে সমস্ত স্মৃতিচিহ্ন, এই যেখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছে, সেইগুলো থাকা উচিত কি উচিত না, এই সিদ্ধান্ত 24-এর গণ অভ্যুত্থানে নেওয়া হয়েছে। এই 24-এর গণ অভ্যুত্থান অনুযায়ী বিএনপি এই সিদ্ধান্ত নিছে যে ঠিক আছে ফ্যাসিবাদের আর কোনো চিহ্ন থাকবে না। দেশের জনগণই 24-এর গণ অভ্যুত্থান বিএনপি একা করেনি, সবাই নিয়েই আমরা জনগণকে নিয়ে করেছি। 24-এ সেইটা সিদ্ধান্ত। আমার মনে হয় যে হেলাল ভাই, আপনি নিশ্চয়ই আপনারে শুনতে পাচ্ছেন, আপনার কথা আগে পরের, আপনি নিশ্চয়ই এইটা, আমার আর কিছু বলার নাই। আমি একটু ডক্টর মান্নানকে শুনি। ডক্টর মান্নান, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, এক মিনিট একটু যদি বলেন। দেখেন, আসলে হেলাল ভাইকে অনেক সময় দিয়েছেন, ভাই কিন্তু তার অবস্থান ব্যক্ত করতে পারেন নাই, আলহামদুলিল্লাহ। আসলে কিভাবে ব্যক্ত করবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যে বলেছেন যে আমরা মামলা ক্ষমতায় আসলে উঠাই নেব, যেখানে ফজলুর রহমান সাহেব বলেন যে এই বিচার ঠিক হয় নাই, আমরা আসলে এটা বাতিল করব। আওয়ামী আপনি কিন্তু এটা ঠিক বলতেছেন না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তিনি আওয়ামী লীগ করলেও তাকে উঠায় নেওয়া হবে। আমি তার বক্তব্য শুনে এটা আমার কাছে মনে হয় মিথ্যা মামলা কি আপনি উঠাবেন না? জামাত ইসলামী কি মিথ্যা মামলা উঠাবে না? এবং শোনেন, এবং উনি আরো বলেছেন ফুলের টোকাও লাগবে না, আপনারা আমাদের সাথে থাকেন। জামাত ইসলামী সবার আগে 24-এর আন্দোলনের পরে জামাত ইসলামী সবার আগে বলছে যে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হবে। না, আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হবে না। আমরা বলেছি অপরাধীদের ব্যাপারে যদি কেউ মানে কি নিতে চায়, আইনগত ব্যবস্থা নিতে চায়। আমিরে জামাতের বক্তব্যকে আপনি মিসকোট করছেন। এখানে উনি ক্লিয়ার বলেছেন আমরা সহযোগিতা করব। আপনি ঠিক কোট করেন, আমিরে জামাত কি বলছে আপনি ঠিক কোট করেন। এই যে এখন তো হেলাল ভাই বলতে পারেন নাই যে ওনারা 32 নম্বর এটা এখানে যাওয়ার ঠিক ছিল কি আমিরে জামাত কি বলছেন, আমিরে জামাত কি বলছেন সেটা ঠিক কোটটা করেন। আমার কথাটা শেষ করতে দেন। জি আমার কথাটা শেষ করতে দেন। জি শেষ করেন। হেলাল ভাই কিন্তু বলতে পারেন নাই যে এখানে যাওয়া ঠিক ছিল কি ছিল না। আমি ক্লিয়ারলি বলছি। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, দেখেন এই দেশের মানুষরা মানে সেনানিবাসের ভিতরেও কিন্তু শেখ মুজিবের মূর্তি ভেঙেছে। তারপরে হচ্ছে দোসরদের নিষিদ্ধের কথা কিন্তু ভাইরা ভোট পাওয়ার জন্য আজও পর্যন্ত বলতে পারে না। আমরা তো সভা সমাবেশ করে ওপেনলি বলছি যে আওয়ামী দোসরদেরকেও নিষিদ্ধ করতে হবে। কাজেই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য দোসরদের নিষিদ্ধ করতে হবে সেটা তো অন্য কথা। আপনারা জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব
শীর্ষ নেতৃত্ব এইটা বলছেন কিনা যে আপনারা কোনো দল নিষিদ্ধ হোক সেই পথে হাঁটতে চান না, বলছেন কিনা এটা মানে বলেন। না না, আমরা এই কথা আমরা আমলিগের নিষিদ্ধের জন্য আমরাই মাঠে গিয়েছি, বলছেন কিনা এই তোমরা না বললে আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে, প্রেস ক্লাবে তোমরা মিটিং করলে কিসের মাফ করে দিতে হবে এইগুলো আমরা আচ্ছা ঠিক আছে, বরঞ্চ আমাদের শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে যারা, তাদের ব্যাপারে আপনারা মানে এত মায়া কান্না করেন কেন? যারা মানে যে নেত্রীকে সেনানিবাস থেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে জামায়াত ইসলামের নেতারা, আমার মনে হয় যে ডক্টর আব্দুল মান্নান, জামায়াত ইসলামের নেতারা সারা দেশে যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আমি একটু বলি ডক্টর মান্নান, জামায়াত ইসলামী সারা দেশে যে প্রচারণা চালাচ্ছেন সেই প্রচারণার মধ্যে আওয়ামী লীগ প্রসঙ্গে তারা কি বলছেন সেটা আমরা একটু আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু শুনবো। কিন্তু খুব জি একটা কথা খুব ক্লিয়ারলি বলেছেন ভাই, যে আমরা আওয়ামী ভোট পাওয়ার জন্য এরকম বক্তব্য, ভাই কিন্তু বলতেই পারেন নাই ওনারা কি চান, এটা ভাই ক্লিয়ার করুন। আমার কাছে মনে হয় যে হেলাল ভাই তো ক্লিয়ার করলেন, উনি ফেসিবাদের সকল লক্ষণ, যদি মনে করেন যে সকল লক্ষণ লুটায়া ধুলায় মিশায় দেওয়ার পক্ষে, আমি যেটা বুঝলাম, এবং উনি এটা বললেন, হ্যাঁ উনি বললেন যে ফেসিবাদের যে কোনো লক্ষণ, উনি এটা পলিটিক্যালি এটা বলছেন যে যে কোনো লক্ষণ, মানে মান্নান আমার কথা বুঝুনি, মান্নান তুমি আগে আমার কথাটা বোঝো। জি জি, আপনি এই কথা বলছেন না হেলাল ভাই, যে আপনি ফেসিবাদের সকল লক্ষণ এবং সেইটা আপনি মনে করেন যে আওয়ামী তন্ত্রের বিরুদ্ধে আমার অবস্থান নিতে হবে, আপনি সেটা বলছেন না? হ্যাঁ আমি সেটা বলছি, মান্নান কিন্তু আমার কথা বোঝেনি, না বুঝে ও কথা বলছে। আপনারা দুজন একই কথা আসলে বলছেন, আমার মনে হয় আপনাদের দুজনের অবস্থানই এক, আপনারা আওয়ামী লীগের সকল নিদর্শনই আসলে মিশে যায় নাকি? জি আওয়ামী প্রশ্নে আমি আমার কথা মান্নান বুঝিনি, আমরা তো মনে হয় বুঝছে, আমার তো মনে হয় বুঝছে মান্নান ভাই। আচ্ছা একটু পরিষ্কার করার জন্য আমি নেক্সট প্রশ্নটা করি, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। হেলাল ভাইয়ের কাছ থেকে শুরু করে আমি নেক্সট প্রশ্নটা, মানে এইটা স্পষ্ট করছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা মন্ত্রী, এমপি বা কূটনীতিকদের প্রশ্নের উত্তরে সরাসরি একরকম বলছেন যে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না। দেশে আওয়ামী লীগের যারা ভোটার, আওয়ামী লীগ অংশ নিলে যারা নৌকায় ভোট দিতেন, সেই ভোটারদের প্রতি আপনাদের আহ্বান কি থাকবে? আমি এটা হেলাল ভাইকে আগে প্রশ্নটা করি, তারপরে আমরা এটা মান্নান ভাইকেও করবো এই প্রশ্নটা। যে হেলাল ভাই। খালেদ ভাই আপনার প্রশ্নে আমি অর্ধেক শুনতে পাইনি। আচ্ছা আবার বলি সরকার প্রধান এটা স্পষ্ট করছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পাবেন না। পশ্চিমা কূটনীতিকদের প্রশ্নের জবাবে তিনি তো আর আমাদের সাথে এত কথা বলেন না, পশ্চিমা কূটনীতিকদের এবং প্রেসের সাথে কথা বলার ক্ষেত্রে তিনি এটা স্পষ্ট করছে, এই ইলেকশন যে ইলেকশন 2026 ফেব্রুয়ারি মাসে আসতেছে, সেই ইলেকশনে আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পাবে না। এখন আওয়ামী লীগে যারা ভোট দিতেন বা যারা আওয়ামী লীগের সমর্থক আছে, তাদের প্রতি আপনাদের আহ্বান কি থাকবে এজ এ পার্টি এবং এজ এ মানে ক্যান্ডিডেট বোথ? আমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে বলতে পারি, অ্যাজ এ পার্টি আমি পরে বলি। আমি মনে করি আওয়ামী লীগের উচিত হবে, যদি আগামী নির্বাচনে তাদের দল অংশগ্রহণ করতে না পারে, তাহলে পাকিস্তানের ইমরান খানের কায়দায় তাদের নিউট্রাল দাঁড়ানো উচিত। সবাই আপনার নিরপেক্ষ ভাবে দাঁড়াবে, আপনার মার্কা যে যা পেয়ে পারবে, তাহলে তাদের দল হয়তো তারা কিছুটা জামাতের ভোট কাটবে, আপনারা তারা কিছুটা জামাতের এনসিপির ভোট কাটবে, আপনারা আরামে নির্বাচিত হবেন। তার মানে দাঁড়িয়ে আপনার কথা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে জামাতের একটা আঘাত হয়েছে, আপনার কথা তাহলে বোঝা যাচ্ছে। না না, আপনার লক্ষ্যটা বোঝা যাচ্ছে, জামাতের লক্ষ্যটা জামাতের কাছ থেকেই শুনবো না। আপনার লক্ষ্যটা কি এরকম যে ঠিক আছে? আমি বলছি যে আওয়ামী লীগের উচিত হবে নিরপেক্ষভাবে ইমরান খান স্টাইলে নির্বাচনটা করা। আর আপনি যদি বলেন যে তাদের এখন কি করতে হবে, আমি যেমন আমার নির্বাচনী প্রচারণায় বলছি যে আপনার আওয়ামী লীগ যেহেতু রাজনীতি থেকে অপসারিত হয়েছে, বিদায় নিয়েছে, পালিয়ে গেছে, সুতরাং আপনার যে শূন্য স্থান এখন তৈরি হয়েছে, সেই শূন্য স্থানে দ্বিতীয় সারি থেকে জামাতে ইসলাম প্রথম সারিতে আসছে। আমার একটা বিশ্বাস ছিল যে এনসিপি যে নতুন দলটি, এটা এই শূন্য স্থান পূরণ করলে আমাদের রাজনীতিতে ভাইব্রেন্ট আমরা 2-3টি দল পেতাম। এটা আমার একটা বক্তব্য। আওয়ামী লীগের যারা সমর্থক, তাদের প্রতি বক্তব্যটা কি থাকবে আপনাদের? যে নতুন দল করেন বা ইয়াতে দাঁড়ান, তেহরিকে ইনসাফ হন, নতুন দল করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারবে ইমরান খানের। আবার আমাদের
ইমরান খান স্টাইলে। আর অথবা আমি যেটা চাইছিলাম, আমি যেটা বলতে পারি যে জামাতে ইসলামী এবং এনসিপি, আমাদের এনসিপি তো নতুন দল, আর জামাতে ইসলামী দ্বিতীয় সারি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি এবং আওয়ামী লীগ, জামাতে ইসলাম এখন প্রধান সারিতে এসছে। এখন যে শূন্য স্থানটা তৈরি হয়েছে আওয়ামী লীগ বিদায়ের ফলে, সেইটা আমার একটা বিশ্বাস ছিল যে এনসিপি নতুন দল সেই জায়গাটা নিতে পারবে। কিন্তু আমরা দেখছি যে তাহলে ভালো হতো, মানে তিনটা রাজনৈতিক দল ভাইব্রেন্ট থাকলে গণতন্ত্র ভাইব্রেন্ট থাকতো, আমি সেটা মনে করি। আচ্ছা ঠিক আছে, আপনার বক্তব্য যতটুকু বুঝলাম ওটুকু তো বুঝলামই। ডক্টর আব্দুল মান্নান, এই ব্যাপারে আপনার মন্তব্য আমরা শুনতে চাইবো যে আওয়ামী লীগের জন্য আপনারা কি বলবেন। আমাদের দর্শকরা একটি প্রশ্ন আপনাকে করছেন, আপনিও যদি এটি পুরস্কার করেন, আপনাদের দলের শীর্ষ নেতারা কি এইটা বলেছেন যে, মানে অনেকে বলছেন এটা ভোট পাওয়ার জন্য রোজা আর পূজা একই জিনিস? এইটা একবারে মানে খুব অযৌক্তিক কথা এখানে নিয়ে আসা হচ্ছে। শিশির মনির আমার বন্ধু মানুষ, তিনি স্পষ্টই বলেছেন, কবি নজরুলের উদ্ধৃতি দিয়েছেন যে দেশে একই মাসে রোজাও পালন হয়, একই মাসে পূজাও পালন হয়, এখানে সহাবস্থান নিশ্চিত থাকে, কাজেই এটা নিয়ে পানিঘোলা করার কোনো সুযোগ নেই। আমি যে কথাটা স্পষ্টভাবে বুঝতে পারলাম হেলাল ভাইয়ের কথায়, যে ভাই যদি এনসিপি যদি ওনাদের পরের দলটা হতো, শক্তির দিক দিয়ে উনি খুব খুশি হতেন, যে কোনো মূল্যে জামাতকে তৃতীয় অবস্থানে রাখতে পারলে ভাই অনেক খুশি হতেন। জামাতকে তৃতীয় অবস্থানে রাখার জন্য আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে ইলেকশন করুক এবং আওয়ামী লীগের দোসররা ইলেকশনে আসুক, এটা ভাইরা চায়, এটা প্রতীয়মান করেছেন। আমি একটা স্পষ্ট কথা বাংলাদেশের জনগণের পক্ষে বলতে চাই, আমি যে আসন থেকে নির্বাচন করছি ঢাকা 6, সেই আসনের শহীদ আনাস যে স্কুলে পড়ে, আমি ওই স্কুলের ট্রাস্টের আমি সেক্রেটারি। শহীদ আনাস সহ আমাদের শহীদদের রেখে যাওয়া সেই রক্তের দাগ মুছায় নাই, আহতদের আহাজারি বন্ধ হয় নাই। এই জায়গায় এসে ওনারা যদি আওয়ামী লীগদেরকে স্বতন্ত্র ইলেকশনের অ্যাডভাইজারি নিয়ে ওনারা যদি ইলেকশন করেন, আগামী বাংলাদেশে এদেশের জনগণ ওনাদেরকে কিভাবে নিবে? জনগণের ছেড়ে। ডক্টর মান্নান, আপনাদের অ্যাডভাইজারিটা কি আওয়ামী লীগের ভোটারদের? আমরা অ্যাডভাইজারি খুব ক্লিয়ার, আমাদের শহীদদের রক্তের দাগ শুকায় নাই, আওয়ামী লীগ এদেশে নিষিদ্ধ হয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কাজেই তাদের যে কোনো ভাবে কোনো ফরম্যাটে ইলেকশনের কোনো সুযোগ বাংলাদেশে নেই। সেটা তো বাদ। আওয়ামী লীগের ভোটারদের কি বলবেন? নৌকার ভোটারদের, আওয়ামী লীগের ভোটারদেরকে আমাদের তো কোনো কিছু বলার নেই, তাদের যে বিবেক বুদ্ধি আছে সেটা দিয়েই তারা বিবেচনা করবে 5ই আগস্টের পরে কারা মামলা বাণিজ্য করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা দখল করেছে, কারা লুটপাট করেছে, এগুলো বিবেচনা করেই তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। স্পেশালি আমি তো আওয়ামী লীগের লোকদেরকে কোনো অ্যাডভাইস দিতে পারি না। আওয়ামী লীগের ভোটারদেরকে আপনারা অ্যাড্রেস করবেন কিনা যখন মনে করেন ভোটের ক্যাম্পেইনে যাবেন? আমরা জনগণকে অ্যাড্রেস করব, সেখানে যদি কোনো আওয়ামী লীগের সাপোর্টার আমাদের অ্যাড্রেসটাকে ওয়েলকাম করে আমাদেরকে ভোট দেয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা গোপনেই দিবে, এটা তো আর আমরা বলতে পারবো না যে হ্যাঁ ভাই আপনি কেন আওয়ামী লীগ হয়ে আমাকে ভোট দিলেন। স্থানীয় পর্যায়ে অনেক মামলা বাণিজ্যের কথা আপনি বললেন, সেই সব মামলা তুলে নেওয়ার ব্যাপারে আপনাদের অবস্থান কি হবে? বা সেই সব মামলা, আমরা মামলা বাণিজ্য করি নাই, যার কারণে যারা মামলা বাণিজ্য করে অনেক ইনকাম করেছেন তারা সেই মামলা তুলে নেওয়ার আশ্বাস দিচ্ছেন। আচ্ছা, আপনারা তুলবেনও না, মামলা বাণিজ্য আপনারা করবেন না? আমরা মামলা না করলে কেন? আমরা মামলা বাণিজ্য করি নাই, তোলা না তোলার তো প্রশ্ন, এটা রাষ্ট্রের ব্যাপার। আচ্ছা, এটা রাষ্ট্রই ডিসিশন নেবে। আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসলে কি করবেন সেটা বলবেন না কাউরে? আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে তো সেটা আমাদের ইশতেহার থাকবে, ইশতেহার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, ইশতেহার পর্যন্ত অপেক্ষা করবো। এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শুরু করতে চাই, তারপরে হেলাল ভাইয়ের কাছে শুনবো। সেটা হচ্ছে যে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে হলো নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় পার্টি, এই আহ্বানের বিপরীতে বা পক্ষে আপনাদের দলীয় অবস্থান কি? এই ব্যাপারে আমাদের দলীয় অবস্থান, আমরা তো তাদের আহ্বানে সাড়া দেই নাই, কাজেই তো এটা তো বুঝাই যায় যে আমাদের অবস্থান কি। বরঞ্চ আমরা জাপার নিষিদ্ধ চেয়েছিলাম, এরকম বক্তব্য আমাদের রয়েছে, কিন্তু আমাদের ভাইরা এটা নিষিদ্ধ চান নাই, তাদেরকে সারভাইভ করাইতে চেয়েছেন। হেলাল ভাই, বিএনপি বা জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে হলো নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় পার্টি, আহ্বানের বিপরীতে আপনাদের অবস্থান কি বা পক্ষে? আমার বক্তব্য, আপনি তো ইএস নোর মধ্যে যেতে পারবেন না। ওই যে আপনি জামাত আওয়ামী লীগের দোসর, তো আপনার জাতীয় পার্টি একটা ছিল না, প্রায় 24টি রাজনৈতিক দল 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করে, তারা সবাই দোষর, তাদের সবাইকে তারই বন্ধ করা উচিত। নির্বাচন বন্ধ করলে রাস্তায় থাকে কে? জামাত এবং 2-1টি দল। তাইলে কি হচ্ছে, আপনি
টোটাল সাপোর্টটা নেয়া এবং সরকারের কাছে দাবি দেওয়ার একটা প্রাধান্য আপনি তৈরি করতে চান, তাহলে তো বন্ধ করতে সব রাজনৈতিক দলকে। এখন আমি যে বক্তব্যটা দিচ্ছি সেটা হলো যে জামাত ইসলাম, আমি তৃণমূল পর্যায়ে দেখলাম যে তাদের কর্মী সংগ্রহ অভিযান চলছে। জামাত কিন্তু কখনো ওপেনলি কোনো সম্মেলন কমিটি এগুলো করে না। আপনি দেখবেন রাত্রে বেলা বসে তাদের একটা নেতা নির্বাচন, বিভিন্ন ডিস্ট্রিক্টের, ঢাকার থেকে কুমিল্লার নেতা নির্বাচন, ঢাকার থেকে দিনাজপুরের নেতা নির্বাচন, দিনাজপুর থেকে কুড়িগ্রামে, এরকম এক সমাধান করি, ভোটাভুটি হয়, গন্ডগোল হয়, অনেক কিছু হয়, আলোচনা সমালোচনা করে একটা কমিটি বেরোয়। জামাত কিন্তু খুব চুপচাপে কমিটি গুলো। এবার আমি প্রথম দেখলাম যে তারা কর্মী সংগ্রহ অভিযানের নামে যত লোক আছে, সেটা আওয়ামী লীগ করে না বিএনপি করে না আপনার জাতীয় পার্টি করে, চোর না ডাকাত না বাটপার, কোনো বাদ বিচার নেই, সব কর্মী সংগ্রহ অভিযান। যে আমি সে জামাতের কর্মী। একটা লোককেও যদি পুলিশ বলে যে এই লোকটা, বা জনগণ বলে যে আওয়ামী লীগের সময় খারাপ কাজ করেছে, তখনই সেই লোক দেখাচ্ছে যে আমার কাছে এই যে আমি জামাত করি, আমি আওয়ামী লীগ। এই অবস্থা কিন্তু দেশে চলছে। এতে করে আপনারা একটু ভয় পেয়ে যাচ্ছেন, তাই তো মনে হচ্ছে? যে ভয় পাবো কেন খালিদ ভাই? ভয় পাওয়ার কি আছে জামাত ভাই? আমরা 50 বছরের রাজনৈতিক দল, 4 বার ক্ষমতায় এসেছি, 6-7 বার নির্বাচন করেছি, ভয় পাবো কেন বলেন? আমরা কি বলতে পারবেন কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছি? জনগণের ভোটেই ক্ষমতা এসেছি, অতএব ভয় পাওয়ার আমাদের কিছু নেই। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার প্রসঙ্গটা থেকে আমি একটু এবার আপনাকে চট করে, আপনার লাইনটা একটু ডিস্টার্ব করছে, খুলনাতে হয়তো ওই কি বলে ইন্টারনেটের স্পিডটা ঠিক আছে কিনা আমি ঠিক জানি না, তারপরও আপনাকে আমি চট করে একটু প্রশ্ন করে রাখি যে এনসিপিকে জোটে নেয়ার ব্যাপারে বিএনপির অবস্থান কি? এটা মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকে আপনারা কি জানতে পারছেন? একই প্রশ্ন। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কিন্তু আগেই সিদ্ধান্ত নিয়েছি, জামাত এক্সেপ্ট জামাত, আমরা যে কোনো দলের সাথে জোট করতে আমরা প্রস্তুত রয়েছি। তবে নির্বাচনের পরে জয় পরাজয় যাই হোক, আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার, অর্থাৎ এনসিপি কে নেব না এই কথা কিন্তু আমরা বলিনি। জামাত বাদে যে কোনো দলের সাথে আমরা জোট করতে প্রস্তুত রয়েছি। তার মানে আপনারা আগে থেকে এটা বলে রাখছেন এনসিপি রে যে মানে ওরা যাই করুক না কেন, ফলাফল নির্বাচনের পরে তারা একটু মন্ত্রিত্ব বা একটু এমপিত্ব পাবে, এরকম ব্যাপারটা না? আপাতত জামাতের বিপক্ষে তারা অবস্থান নিক, নির্বাচনের পরে তাদেরকে আপনারা কিছু না কিছু দিবেন, তাই তো? আমরা খালেদ ভাই, যে আমরা যদি জয়লাভ করি, আমরা কিন্তু বলছি সবাইকে নিয়ে, জামাতকে নিয়ে সরকার গঠনের কথা বলছি, কিন্তু নির্বাচনের কথা বলিনি। কারণ কি, নির্বাচনটা আপনার কম্পিটিটিভ হওয়া যায়। আমরা যদি সবাই এখন ঐক্যবদ্ধ হয়, তাই তো আমি নির্বাচনে যাই, শেখ হাসিনা নির্বাচন। এই জন্য আমরা বলছি যে যেহেতু এখন জামাত প্রধান রাজনৈতিক দল হয়ে উঠছে, দ্বিতীয় সারি থেকে প্রথম সারিতে এসছে, অর্থাৎ তাকে নিয়ে যদি আপনি জোট করেন, তাহলে কোথা থেকে আপনি রাজনীতিটা করবেন, নির্বাচনটা করবেন কিভাবে? ইন্টারেস্টিং। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এনসিপির ব্যাপারে আপনাদের আসলে অবস্থান কি? এনসিপির ব্যাপারে তো আমাদের কোনো বিরোধী অবস্থান নেই। এনসিপি ডিসিশন নেবে তারা কাদের পক্ষে যাবে, তাদের যে মিশন এবং ভিশন, তাদের যে অবজেক্টিভ, যে দলের কাছে গেলে তাদের সেই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট, তারা দাবিদার যে তারা জুলাই গণ অভ্যুত্থানকে ওন করেই একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। যদি সেটা বিএনপির ভিতরে যে যদি সেটা তারা ভালো পায়, তাহলে অবশ্যই তারা বিএনপিতেই যাবে। আর যদি মনে করে যে জামাতের কাছেই তাদের এই স্পিরিট কি হবে, ফুলফিল হবে, জামাত এটাকে ওন করে, জামাত জুলাই স্পিরিটের শহীদ আহত থেকে শুরু করে জুলাই সনদ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে, তারা যদি জামাতের সাথে আসবে, এই ডিসিশন আমার মনে হয় যে তাদের পরেই থাকা দরকার। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর সম্প্রতি বলেছেন যে যারা জুলাই মিত্র দলগুলির মধ্যে সমঝোতার মাধ্যমে নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু এটা আমি জানি না, এটা তো আওয়ামী লীগ ছাড়া বাকি সব দলগুলিরই তাহলে সমঝোতা হওয়া প্রয়োজন। এটা নিয়ে ডক্টর মান্নান আপনি কি মনে করেন? আজিজুল বারী হেলাল ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। আমি একটা কথা খুব স্পষ্টভাবে মনে করি, যেহেতু বিগত 3টা টার্মের যে নির্বাচন বাংলাদেশে হয়েছে, 17 বছরে আমরা বহু লাঞ্ছনার শিকার হয়েছি। আমরা আমাদের জীবনগুলো দুর্বিষহ ছিল। এই বাংলাদেশ স্বাধীন হবে কিনা
বাংলাদেশে আবার সুদিন কখন আসবে কিনা এটা অনিশ্চিত ছিল। সেই বহু রক্তের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে বাংলাদেশের রাজনীতির কালচার পরিবর্তন করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ সরকার আমলে হেলাল ভাই আপনি জানেন যে সব জুলাইয়ের সবগুলো মিত্র দলগুলিকে নিয়ে একটা সমঝোতার কথা বলছেন নুরুল হক নূর। এটা নিয়ে হেলাল ভাই আপনার একটা এক লাইনের বক্তব্য শুনতে চাই। আমাদের বক্তব্য ক্লিয়ার, আফটার দ্য ইলেকশন ইট উড বি, আফটার দ্য ইলেকশন। কিন্তু যদি বিফোর ইলেকশন করেন তাহলে তো শেখ হাসিনা আর আমি আর ডামি, আর আমাদের এই নির্বাচনে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। আপনাকে কম্পিটিটিভ নির্বাচন করতে হবে। ওকে, আফটার দ্য ইলেকশনটি আপনার করবেন, কিন্তু বিএনপি তো 60টার চেয়ে বেশি খালি রাখছে, সেগুলি কার জন্য রাখছে বিএনপি? না, এটা তো আপনি দেখেই বুঝছেন যে আমরা যে অ্যালায়েন্সের দিকে বা একটা জোটের দিকে এগিয়ে যাচ্ছি, এটা তো আপনি দেখেই বুঝছেন যে 67টা সিট এখনো আমাদের ফাঁকা রয়েছে। আমরা অভ্যুত্থানের যে শক্তি ছিলাম, অভ্যুত্থানের শক্তি আমরা অনেকেই ছিলাম, তাদের কেউ কেউ অবশ্যই পাবে, তাদের কেউ কেউ পাবে। আমরা তো বলছি এক্সেপ্ট জামাত, জামাত বাদে সবাই পাবে, জামাত বাদে সবাই পাবে। জামাতকে নিলে জামাতের পরে আপনারা সরকারে নেবেন, কিন্তু ইলেকশনে নেবেন না, তাই তো? সেইটা বলছি, কিন্তু তাই তো ইলেকশনটা কমপ্লিট হয় না খালিদ ভাই, কম্পিটিটিভ হয়। আমারও এটা ধারণা যে আপনারা জামায়াতের সাথে পরে সরকার গঠন করবেন, এটা আমারও ধারণা। দেখা যাক। না, জাতীয় সরকার যেহেতু বলছি, তা তো অবশ্যই আমরা নিব। আমার মনে হয় তাই হবে, আমারও তাই ধারণা। আচ্ছা, এই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যে প্রকাশ হইলো, সেটাতে খালিদ ভাই আমি এই পয়েন্টে ছোট্ট একটু কথা বলছি। বলেন। আসলে ভাইবটা একটা এমন ভাবে হচ্ছে যে বিএনপি হচ্ছে মেজরিটি পাবে এবং সরকার গঠন করবে, সবাইকে আমন্ত্রণ জানাবে। এটা এরকম পরিবেশ বাংলাদেশে এখন নাই। যে কোনো দলই যে কোনো জোটই কি করতে পারে, উইন করতে পারে। আসলে মাঠের বিএনপি তো আশাই করবে, বিএনপি তো বললো জামাতে নিয়ে সরকার করবে। জামাত কি করবে কিনা, জামাত কি বিএনপি নিয়ে সরকার করবে? যদি জামাত সবাই করে, জামাত বিএনপি, আমরা দেশপ্রেমিক সকলকে নিয়েই বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। রাইট, বিএনপি দেশপ্রেমিক কিনা? অফকোর্স বিএনপির ভিতরে সবাই তার চাঁদাবাজি দখলবাজিতে বিশ্বাস করে না। আচ্ছা, বিএনপির মধ্যে থেকে আপনারা বাছাই করে তাদেরকে নেবেন, তাই তো? দল হিসেবে বিএনপি কেনা, এটা তো ভাইরা বুঝতেই পারবেন। ভাইরা নিজেরাও তো বিব্রত। 7000 মানুষকে ওনারা কি করেছেন, মানে সাসপেন্ড করেছেন, আবার সাসপেন্ড। হ্যাঁ, তো কাজেই ওনারাই তো বিব্রত। কাজেই এরকম আগামীর রাজনীতিতে এটা করবেন কিনা। আমি দেখলাম যে আমার আসনে ইশরাক সাহেব হচ্ছেন ওনাদের প্রার্থী, তো উনি বলছেন যে আমরা কোনো চাঁদাবাজ দখলবাজকে কি রাখবো না, আমাদের সাথে রেখে নির্বাচন করব না। আমি দেখলাম চারিদিকে ওনার যারা দাঁড়িয়ে আছেন অধিকাংশ লোকই তাদের চেনে, তারা কারা। না, সেটা তো আপনি বলবেন বটেই। আচ্ছা, যাই হোক, ত্রয়োদশ সংশোধনীর বাতিলের রায় যে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারটা এটা করছে, এইটার ক্ষেত্রে বিএনপির মতামত একটু জানতে চাইবো হেলাল ভাই। এর ফলে মানে ত্রয়োদশ সংশোধনী যেহেতু আবার বহাল হইল, সেহেতু আগেকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও রিইনস্টেট হইল। আপনারা কি এটার পক্ষে কিনা? হেলাল ভাই কি বলেন, মান্নান ভাই কি বলেন? অবশ্যই 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনার চালু হলো, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করবার জন্য বিএনপি কতটা সংগ্রাম করেছে 96 সালে আপনারা জানেন, সেই ইতিহাস আমি 96 সালে বিএনপি সংগ্রাম নিয়ে কথা বলছিলেন হেলাল ভাই। আপনি হেলাল ভাইয়ের লাইন একটু বিযুক্ত হয়ে গেছে, আপনি কি একটু বলবেন কিনা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, ডক্টর মান্নান? আসলে হেলাল ভাই একটু হাইজ্যাক করার অবস্থায় চলে গেছেন। হেলাল ভাইদের থেকে এটা অনেক 100। সুতরাং আমি বলছি, কাচের ঘরে বসে অন্যকে ঢিল দেওয়া ভালো না। এতে আওয়ামী লীগের লাভ হয়, যে ফ্যাসিস্টকে পতন করেছি। এই যে চাইল্ডিশ মার্কা অ্যাটিটিউড করলে কিন্তু রাজনীতির আমরা আপনাকে শুনতে পাই না। হেলাল ভাই, আমরা আপনাকে শুনতে পাই না। আপনি স্পেসিফিক কোনটাকে শিশু সুলভ আচরণ বলছেন, আমাদের একটু বলবেন? আমরা কিছুক্ষণ আপনাকে এই যে দেখেন না, কথায় বলা হচ্ছে যে চাঁদাবাজ, সন্ত্রাসী। আমি তো দেখলাম আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জামাতে ইসলামী বাংলাদেশে যে সমস্ত ক্ষেত্রে চাঁদাবাজি করেছে, এটা খুব বড় বড় একটা ব্যাংক দখল হয়ে যাচ্ছে, স্কুল দখল হয়ে যাচ্ছে, এটাকে চাঁদাবাজ না। আমি বলছি যে এই ধরনের কথাবার্তা, অন্যকে আপনি চাঁদাবাজ, সন্ত্রাসবাজ বলে ভোট যদি পাইতেন, আপনি এগুলো বলছেন, আবার
ভোট যুদ্ধে আসতে রাজি হচ্ছেন না, কারণ আপনি ভোটটাকে হেলাল ভাই, দিতে চাচ্ছেন। হেলাল ভাই, আমি আসলে মান্নান ভাইয়ের বা মান্নানের পক্ষে নিতে চাই না, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন যে মান্নান সাহেব যেগুলি বলছেন তার অধিকাংশ কথা জনাব তারেক রহমানও বলছেন। জনাব তারেক রহমানও কিন্তু চাঁদাবাজির বিপক্ষে অবস্থান নিয়েছেন, আপনি দেখেন, সবাইকে সতর্ক করে দিয়েছেন, বিএনপির লোকদের কথাই বলছেন, প্রায় একই কথা ডক্টর আব্দুল মান্নান বলছেন, মানে একটু এদিক ওদিক না। আমিও তো সেটা বলছি খালেদ ভাই, আপনি দেখেন আপনি এটাকে শিশুসুলভ কথা বললে কেমনে হবে? আপনি আমার কথা, আমি এই জন্যই বলছি যে জি। বিএনপি কোন অভিযোগকে অ্যাকসেপ্ট করছে, ডিনায়াল টেন্ডেন্সিতে আমরা ভুগছি না। আমি বহু আগে এই কথা ক্লিয়ার করেছি। কিন্তু জামাত ইসলাম কি দুধে দুয়া তুলসী পাতা? তারা কি কখনো স্বীকারিত করছে না তারা চাঁদাবাজি করে? সন্ত্রাস স্বীকারিত করছে না। এই যে ডিনায়াল টেন্ডেন্সি, এইটাই তো শিশুসুলভ একটা আচরণ। ওকে, আপনি ডিনায়াল টেন্ডেন্সিকে বলছেন। ডক্টর মান্নান, আপনি একটু বলবেন কি যে আসলে ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান দখল, এবং আমি কিন্তু এটাও শুনেছি জামায়াত হচ্ছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে তারা বলছেন যে আপনাদের সমস্যা আছে, আপনারা এত টাকা চাঁদা দিবেন। এইটাও কিন্তু এটা বলছেন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে, যেটাকে বলা হচ্ছে যে তারা ইচ্ছা করে সেটা টাকা দিচ্ছেন। আপনাদেরকে যদি বলা হয় আপনারা দল পরিচালনা করছেন কিসের টাকায়, আপনারা বলেন যে চাঁদায়, বলেন যে মেম্বারদের চাঁদায়, কিন্তু এইটা নিরপেক্ষ ভাবে হইলে অনেকেই বলে থাকেন যে তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা আসলে জামাতের আছে। এটা একবারে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এবং বানোয়াট একটি কথা। আমি আব্দুল মান্নান প্রতি মাসে আমার আয়ের 5% দিয়ে আমি এই দল চালাই। আমাদের হাজার হাজার নেতা কর্মীরা নিজেদের টাকা দিয়ে নিজেদের সম্পত্তি বিক্রি করে আমরা এই দল পরিচালনা করি। আমরা কারোর কাছ থেকে এভাবে জোর করে প্রেসার করে আমরা প্রেসার করেন না তো, আপনারা ফোন করেন, ফোন করে বলেন সমস্যা আছে, তারপর তারা টাকা দেন। প্লিজ খালিদ ভাই, আমি আপনাকে বলি, আমি যদি বলি যে আমি একটা লাশ দাফন কাফনের জন্য আমাদের একটা অ্যাম্বুলেন্স লাগবে, খালিদ ভাই আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি দেন, আপনি যদি এটা দেন তাহলে এটা কি চাঁদাবাজি? আপনারা থার্ড পার্টি, আমি একটা কথা বলি মানান, ডক্টর আব্দুল মান্নান, আমি একটা কথা বলি, আপনারা থার্ড পার্টি অডিটের মাধ্যমে আপনারা কি এটা দেখাইতে পারবেন যে আপনারা আসলে নিজেদের মেম্বার চাঁদা কত, বাইরে থেকে কত চাঁদা আসে? আমাদের প্রতিটা আয় এবং ব্যয়ের কি আয় অডিট হয়, এবং থার্ড পার্টি না। আপনাকে ওয়েলকাম করলাম, আমি 1 ইয়ার আপনাকে আমন্ত্রণ করলাম, ক্যামেরা নিয়ে এসেন আমাদের পার্টি অফিসে, আপনারা দেখে যান আমরা কিভাবে এগুলো মেনটেন করি। একটি টাকার এদিক ওদিক মিস ইউজ হলে আমার যে পদ আছে এই পদ থাকার কোনো মিস ইউজের কথা আমি বলতেছি না, ডক্টর মান্নান কথা যখন উঠলো, ডক্টর মান্নান আপনি আমাকে বইকেন না, আমার কথা শুনেন আগে। আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা ব্যবসায়ী গোষ্ঠী আছে সেই 20 জনের একজনও বা 20 জনের 20 জনই আপনাদেরকে চাঁদা দেয় নাই? এটা কি এই জুলাই মাস থেকে এই আগস্ট মাস পর্যন্ত কেউ চাঁদা দেয় না? কেউ আমাদেরকে চাঁদা দেয় না, দেয় নাই, কেউ আমাদেরকে চাঁদা দেয় না। যেভাবে ভাইরা মানুষের কাছ থেকে চাঁদা গ্রহণ করে সেভাবে তো করে না। কেউ অভিযোগ দিয়েছে কোনো মিডিয়া, কোনো জায়গায় কোনো ব্যক্তি, সংক্ষিপ্ত ব্যবসায়ী বা কোনো মিডিয়া কেউ কি আজও পর্যন্ত বলতে পেরেছে এটা জামাতের বিরুদ্ধে একটা অপবাদ এবং অপপ্রচার? বরঞ্চ বিএনপি নিজের চাঁদাবাজি এবং লুটপাট ঠেকানোর জন্য এই কথাগুলো নতুন করে নিয়ে এসে একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, তারা মন্ত্রী থাকা অবস্থায় আজও পর্যন্ত কেউ 1 টাকার দুর্নীতির সংবাদ আনতে পারেন নাই। কাজেই খালিদ ভাই এগুলো মানে দুর্ভাগ্যজনক। আর আপনি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা আমি এক লাইন বলতে চাই। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি যেভাবে হেলাল ভাই বললেন যে করুণা করেই মনে হয় দিয়েছে, এর জন্য আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র, খুলনাতে আমি রাজপথে লড়াই করেছি। আজকে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসাতে আমার ভিতরে একটা শিহরণ তৈরি হচ্ছে যে না, আমার সেদিনের লড়াই কি হয়েছে বাস্তবে পরিণত হয়েছে। জামাত ইসলামীর এই যে ব্রেন থেকে আসা এই তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের জনগণ যারা দিতে চায় নাই, যারা বলেছিল পাগল ছাগল ছাড়া আর কেউ তত্ত্বাবধায়ক সরকার বোঝে না, না, তারাও আজকে কি বলছে? আমার মনে হয় ডক্টর মান্নান আপনার বক্তব্য পরিষ্কার। ডক্টর মান্নান আপনার বক্তব্য পরিষ্কার। আমি হেলাল ভাইকে বলতে চাই, ডক্টর মান্নান কিন্তু উদাত্ত আহ্বান জানালেন, ওপেন এই টেলিভিশন, উনি বললেন আমি ইচ্ছা করলে উনার ফিনান্সিয়াল নকদান বা জাবেদা বই দেখতে পারবো, কোত্থেকে আয় হইতেছে কোত্থেকে ব্যয় হইতেছে, থার্ড পার্টিও লাগবে না, যে কোনো সময় যেতে পারবে। এই কথাটা কি বিএনপির পক্ষে আসলে বলা সম্ভব কখনো? অবশ্যই। আমি তো বিএনপি তো জামাতের মতো
আপনার এনজিও মার্কা সংগঠন না, বিএনপি জামাতের মতো ক্যাডার এনজিও তো খারাপও না, আপনাকে রাজনৈতিক দল এবং এনজিও এক জিনিস না। রাজনৈতিক দল মানে গণসংগঠন আর ক্যাডার ভিত্তিক সংগঠন এক জিনিস না, বুঝছেন? কিন্তু আপনার বিএনপির যে সৌন্দর্য যেটা, যে আপনি একটা অভিযোগ দিচ্ছেন, সেটা আমি অ্যাকসেপ্ট করছি, করে আমি তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে তার বিচার করছি। কিন্তু জামাত তো প্রথমেই আপনাকে প্রত্যাখ্যান করছে, সে কিছু শুনতেই রাজি না, সে মনে হচ্ছে আকাশ মান্নান ভাই, আমি একটু বলি, সে তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আমি আয়েশা তারে তো পরীক্ষা করে দেখতে পারবো, তার কত টাকা ঢুকতেছে, কত টাকা কোথায় ব্যয় করতেছে, সে তো ওপেন চ্যালেঞ্জ দিতেছে। আমি বলতেছি এই কথাটা বিএনপিও বলতে পারবে কিনা? বিএনপি বলতে পারবে না কেন? বিএনপি তো আপনার নির্বাচন কমিশনে তো আমরা হিসাব জমা দিচ্ছি প্রত্যেকবারে, কিন্তু মান্নান যেভাবে বলছে ওটা তো মনে হচ্ছে একটা আপনার ওই যে কর্পোরেট একটা কোম্পানি, মানে কর্পোরেট কালচারটা চালু করেছে। ওই জন্যই বললাম যে এনজিও মার্কা সংগঠন রাজনীতি মানে দেশ পরিচালনার মতো একটা সংগঠন না। ইভেন এটা একটা ক্যাডার এখন উনার আয়ের 5% দিয়ে দেন, দিয়ে উনার পার্টিটা উনি করতে চান, সেইটাকে আপনি এনজিও মার্কা সংগঠন কি আপনি বলেন? এনজিও থেকে এমন হয় না, সে বলছে একটা কথা যে আমরা মানুষের কাছে সাহায্য চাই, যে একটা লাশ দাফন করব, সেটা যদি কেউ দেয় তাহলে কি সেটা চাঁদাবাজি করবেন? এখন এইরকম কাজ যদি বিএনপি বলতো, বিএনপি সেটাকে আপনি চাঁদাবাজি বলতেন, কারণ নিজেই আগের থেকে একটা নিজের আপার হ্যান্ডে যাচ্ছেন। আমার মনে হয় পার্থক্যটা এই জায়গায়, হেলাল ভাই, পার্থক্যটা এই জায়গায় কিছু সংখ্যক চাঁদা আছে যেটা হচ্ছে ইনস্টিটিউশনাল চাঁদাবাজি। যেমন ঢাকা শহরে ফুটপাথগুলি এখন কাদের দখলে? যেমন ধরা যাক যে ঢাকা শহরে আসলে ব্যাটারি চালিত রিক্সা চালাইতে হইলে এই মালিকের পাশাপাশি আর কাকে কত টাকা দিতে হয়। যেমন ঢাকা শহরে আসলে কোন থানায় কোন পুলিশের ওসি নিয়োগ পাবে, এইটা আসলে জামায়াত ঠিক করে নাকি বিএনপি ঠিক করে, এবং এটা আসলে চাঁদার বিনিময়ে ঠিক হয় নাকি এমনি ঠিক হয়? গাবতলী গরুর হাটটা আসলে কিভাবে পরিচালিত হয় একটু বলতে দেন। রাজনীতিতে যে সন্ত্রাসী কর্মীগুলো, যে চাঁদাবাজ কর্মীগুলো, তাদের পরিচয় তারা সন্ত্রাসী, তাদের পরিচয় তারা চাঁদাবাজ, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কখনো জামাতের রঙে, কখনো বিএনপির রঙে, কখনো এনসিপির রঙে এই সমস্ত দস্যুতা করে থাকে। আপনি এখন যদি বলেন সবই বিএনপি, তাহলে তো আমি তারপরে বলছি আমরা তদন্ত করে দেখি, কিন্তু জামাত তো স্বীকারই করতে যাচ্ছে না, তাদের দলে কোনো দস্যুতা হয়ই না, মনে হচ্ছে সবাই আপনার একদম দরবেশ। এটা হয় নাকি তাই কোনোদিন? আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রশ্ন দর্শকদের কাছ থেকে এখন নিতে চাই, একটা প্রশ্ন না একটা কথা, যে উনি মিজান খান উনি বলছেন যে সাহস থাকলে দুইজনকেই বলেন যে তারা বলুক যে আওয়ামী লীগের ভোট তাদের লাগবে না। আপনারা এটাতে রেসপন্ড করবেন কিনা এটা আপনাদের ইচ্ছা। হেলাল ভাই আপনি বললেও বলতে পারেন। আমার মনে হয় আমার বক্তব্য হলো যে আওয়ামী লীগ যারা সমর্থক তারা কি ভোট দিবে না? তাদের ভোটটা বন্ধ করে দেওয়া উচিত। তাদের ভোট যাতে ভোট দিবে, তাদের ভোট তো আপনি বন্ধ করতে পারবেন না। এখন আমি বলছি যে এই ভোটটাকে অ্যাট্রাক্ট করার জন্য জামাত একটা ফন্দি পাকে এঁটেছে, কর্মী সংগ্রহ অভিযানের নামে সবাইকে জামাতি। আপনি জামাতের ফন্দিটা বুঝতে পেরেছেন, ওকে ফ্যান্টাস্টিক। আমার মনে হয় ডক্টর মান্নান আপনি এটাতে কি বলবেন? আপনি যদি 30 সেকেন্ড একটু বলেন। ভাই আমার মনে হচ্ছে যে বিএনপি তো কোনো কর্মী সংগ্রহই করে না, সদস্য সংগ্রহ করে না। বিএনপি এমনি একটা সংগঠন চলতেছে, এটা তো প্রত্যেকটা দলের দলীয় কর্মসূচি, সে তার দাওয়াত দিবে, কর্মী সংগ্রহ করবে। কিন্তু আমার জানা মতে, আমার দেখা মতে যে পরিমাণ লোকদেরকে শেল্টার দেওয়া হচ্ছে, বিএনপির ভাইরা, আল্লাহর রহমত, এদেশের মানুষ, সাধারণ মানুষকে এগুলো বিচার করতে দিতে হবে। সাধারণ মানুষ বিচার করবে। আপনি শুধু আরেকটা কথা বলেন যে আপনারা বেশিরভাগ সময় কোনো রকম কোনো দুর্নীতি বা পদ থেকে কোনো অবস্থান বা চাঁদাবাজির এগেনস্টে আপনারা কথা বলেন, সেই কথাকে আমরা স্বাগতও জানাই। আপনারা দলের মধ্যে গণতন্ত্রের কথা বলেন, কিন্তু যেসব ব্যবসা প্রতিষ্ঠান আপনারা গড়ে তোলেন সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই জামায়াত বা শিবির করা ছাড়া অন্য কাউকে আপনারা নিয়োগ দেন না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা আসলে যত রকমভাবে ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান আপনারা গড়ে তোলেন, আপনারা একটা গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে সেটা পরিচালনা করেন। যেমন আপনাদের মধ্যে
যদি কেউ বড় ব্যবসায়ী হন তাহলে তাই করেন। আমরা যদি আপনাদের যে দুজন মন্ত্রী ছিলেন সেই দুজন মন্ত্রীকেও দেখেছি যে প্রচুর পরিমাণে এনজিওর নিবন্ধন দিতে সেই সময় যারা আসলে আপনাদের লোককে চাকরি দেওয়া হয়েছে, অভিযোগ এগুলি। আপনি যদি 1-2 মিনিট এগুলি রেসপন্ড করতেন, আসলেই এটা এরকম কিনা? শোনেন, বাংলাদেশে জামাত ইসলামী যতগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে বা জামাত সমমনা লোকেরা সম্পৃক্ত আছে, তারা বাংলাদেশের আইন কানুন নিয়ম এবং চাকরির বিধিবিধান মেনটেন করেই জনগণকে নিয়োগ দেয়। কাজেই এটা একবারেই মানে আমাদের প্রতি কি করা হচ্ছে যে না আমরা এটা দেই না। অবশ্যই খালেদ ভাইকে আমি বলতে চাই যে আপনি যখন একজনের নীতি নৈতিকতা জায়গায় যদি আপনি প্রুভ করতে পারেন যে এই লোকের চেয়ে মিস্টার আব্দুল মান্নানের চেয়ে আজিজুল বারী হেলালের নীতি নৈতিকতা বেশি, কিন্তু দুইজনের একাডেমিক যোগ্যতা সেম, পরীক্ষায় একই নাম্বার পেয়েছে, তাহলে আমি যদি আজিজুল বারী হেলাল ভাইকে আপনি যদি জব দেন, আমি কি ওই অভিযোগ দেব যে উনি দলীয় কারণে চাকরি পেয়েছেন? এটা তো হতে পারে না। এই প্রিফারেন্স স্ট্রোক আছে বলেই তো আমরা আমাদের এই জায়গায় খেয়ানতের জায়গায় প্রায় একই ধরনের কথা শেখ হাসিনার শেষ প্রেস কনফারেন্সে শুনছিলাম কিনা, মিল লাগে একটু একটু। না না, কেন মিল লাগবে? কারণ হচ্ছে যে আপনি তো পরীক্ষার মাধ্যম দিয়ে নেন, এই নিয়োগটা তো পরীক্ষার মাধ্যমে হয়, তো পরীক্ষা ছাড়া তো আমরা কাউকে নিয়োগ দেই না। বাংলাদেশের একটা ব্যাংক পরিচালনা, একটা হাসপাতাল পরিচালনা যারা জামায়াত শিবির না করে তাদের চেয়ে যোগ্য আর কোনো কেউ আপনাদের এখানে আসে না? অফকোর্স এখানেও বহু এরকম লোক আছে যারা জামাত শিবিরের বাইরে, অনেকেই চ্যালেঞ্জ করতেছে যে এর বাইরে কেউ নাই। এটা হয়তো ভাইরা হয়তো খুঁজে পান না, এখানে আসেনি না দাওয়াত দিতে, তা খুঁজে পাবেন কি করে? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে ডক্টর আব্দুল মান্নান খুব চমৎকার ভাবে বলেছেন। আমরা শেষ 1 মিনিট করে শুনতে চাই যে এই যে সামনে যে নির্বাচন আসতেছে হেলাল ভাই, সেই নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি 2টা পয়েন্ট আপনাকে বলতে বলা হয় যে বিএনপিকে ভোট দেওয়ার পক্ষে, সেই 2টা পয়েন্ট কি হবে? আপনি 2টা পয়েন্ট বলার পরে আমরা জামাত ইসলামের কাছ থেকে 2টা পয়েন্ট শুনবো। আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো যে কেন আমরা দেখেন আমাদের জি হ্যাঁ বিএনপিকে কেন ভোট দেবেন। প্রথম বক্তব্য হলো বিএনপি একটা 4বার রাজনৈতিক দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং বিএনপি বলেছে যে আমরা আমাদের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন আগামী 1 বছরের মধ্যে নিব। আমরা বলেছি যে আমরা 1 কোটি লোকের কর্মসংস্থান করব। আমরা বলেছি অসহায় পরিবারের আমরা পারিবারিক কার্ড দিব। আমরা বলেছি কৃষকের পরিবারের জন্য কৃষি কার্ড দিব। আমরা বলেছি সবাইকে জাতীয় সরকার গঠন করব। অর্থাৎ আমরা একটা জাতীয় ঐক্যের কথা বলছি। এই সময় জাতীয় ঐক্যটা খুবই প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল মান্নান আপনার কাছ থেকে শুনতে চাইবো 1-2 মিনিট। 1 মিনিট। জি থ্যাংক ইউ। আমি সংক্ষেপেই বলতে চাই, 1 নম্বর হচ্ছে এদেশের সবচেয়ে বড় ক্যান্সারের নাম হচ্ছে দুর্নীতি। আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা সন্ত্রাস মুক্ত, তারপরে মাদক মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবো। এই বাংলাদেশে আমরা ক্ষুধা দারিদ্রতা চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এটা যে পারবে তার প্রমাণ এখন জনগণ পেয়ে যাচ্ছে। তারা বাংলাদেশ জামাত ইসলামের আদর্শিক যেই অবস্থান এটা তাদের কাছে স্পষ্ট। আদর্শিক কারণে বাংলাদেশের জনগণ জেনজি জামাত ইসলামীকেই আগামী বাংলাদেশে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান। 1 মিনিট আর তো সময় নাই হেলাল ভাই, আপনাকে 1 মিনিট বলে আবার মান্নান ভাইকে বলতে পারেন। জি বলেন। আমার 30 সেকেন্ড। আমার এই মান্নানের কথা শুনে আপনার কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে কবিতার কথা মনে হয়ে যাচ্ছে যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, আপনার কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমার এই মান্নানের কথাই মনে হচ্ছে যে আমাদের দেশে জামাত কবে ভোট দেন, জামাতকে হেলাল ভাই জামাতকে ভোট দেন, জামাতকে ক্ষমতায় আনেন, দেখেন কাজে বড় হয় কিনা। ভোট না পেয়ে জামাতকে ভোট দিতে বলেন সবাইকে, আপনি দেখেন সবাইকে জামাতকে ভোট দিতে বলেন, দেখা যাক জামাত বড় ছেলে হয় কিনা। 2001 সালের সরকার খালেদ ভাই আচ্ছা একটু শুনে নেই, হেলাল ভাই মুরব্বী মানুষ, হেলাল ভাই শেষ করুক। জি 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 2001 সালের সরকারকে অনেকে বলে যে দুর্নীতি নাকি চ্যাম্পিয়ন হয়েছে। আমি যদিও স্বীকার করি, কিন্তু জামাতের 2 জন ছিল না, জামাতের 2 জন ছিল না, তার দায় কি তারা নিবে না? না হেলাল ভাই নতুন করে টক শো খুললে হবে না এখন। মান্নান ভাই